চলো এখানে শুভজিৎ দিয়ে শুরু করি। শুভজিৎ, বলো কি খবর? Yes, sir. How are things? Things are going good. Mergers and acquisitions ছিল আমার টপিকটা। হুম I am doing a research on that. হুম একটু পড়াশোনা করছি, গুগল করছি, আর ইনভেস্টোপিডিয়া থেকে যেগুলো আমার জানার কথা সেগুলো জানছি, আর কিছু কেস স্টাডি বের করেছি। হুম মানে হিস্ট্রিতে আমাদের কি কি মার্জার্স এন্ড অ্যাকুইজিশন হয়েছে, কাদের সাথে কাদের কিরকম ডিল হয়েছে, সেগুলোকে পড়ার চেষ্টা করছি, সেটাকে বোঝার চেষ্টা করছি, আর সেগুলোকে না ক্যাটাগরাইজ করার চেষ্টা করছি যে কোনটাকে মার্জারের ক্ষেত্রে বসাবো, কোনটাকে অ্যাকুইজিশনে বসাবো, কোনটাকে জয়েন্ট ভেঞ্চার হিসাবে প্লেস করব। এভাবে একটু স্টাডি করার চেষ্টা করছি জিনিসগুলোকে। আর এই যে পুরো ডিলটা যে হচ্ছে, সেই ডিলটা বোঝার যদি কোথাও পাও তার রাইট আপ অন, মানে এটা ক্যাশ ট্রানজাকশন ছিল কি স্টক ট্রানজাকশন ছিল, কত প্রপোর্শনে ওরা এইটাকে করেছে, হ্যাঁ এইসব গুলোকে একটু মানে what I'm trying to say is তুমি যে লিটারেচারটা পড়ছো, ম্যাপ ইট আপ উইথ দ্য ফ্রেমওয়ার্ক যেটা আমার ওয়েবসাইটে যে আছে প্রত্যেকটা ব্রডার হেডস, ঠিক আছে, ওর সাথে ম্যাচ করার চেষ্টা করো। তাহলে কি হবে, তাহলে ইউল অলসো অ্যাপ্রিশিয়েট হোয়াট দ্য থিং ইজ, অ্যান্ড তুমি যখন তোমার লেখাটা দেবে সেখানেও ইট উইল হ্যাভ মোর মিট অ্যান্ড কন্টেন্ট, রাইট, অ্যান্ড মিনিংফুল কন্টেন্ট, মানে ইটস আ মিনিংফুল অ্যানালিসিস অফ হোয়াট হ্যাজ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, রাদার দ্যান দেখো তুমি কতখানি এইটা নিয়ে লিখবে যে এটা মার্জার ছিল কি জয়েন্ট ভেঞ্চার ছিল কি অ্যাকুইজিশন ছিল। মেন খেলাটা হচ্ছে এখানে যা ডিল, হোয়াট ইজ দ্য ডিল, রাইট, অ্যান্ড ওয়াই দ্যাট ডিল হ্যাজ টেকেন প্লেস, ডিলের কি ছিল, ডিলের পরে কি হবে, সেটার তার রেজাল্ট সলিউশন, মানে তার রেজাল্টের ক্ষেত্রে কি এফেক্ট করেছে দুটো কোম্পানিকে, খালি কোম্পানি না কোম্পানি এমপ্লয়িজকে কিরকম ভাবে এফেক্ট করেছে, এই পুরো যদি তুমি স্টোরিটা দিতে পারো তাহলে ইট উইল অ্যাড আ লট অফ ভ্যালু বোথ টু ইউ অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য থিং দ্যাট ইউ আর ট্রাইং টু প্লেস অ্যাক্রস। কিছু কিছু কেস স্টাডিজ এর ডেটা পাওয়া যাচ্ছে যে এত পার্সেন্ট স্টেক নিয়েছে, যেমন ধরুন প্রচুর কন্টেন্ট আছে, যেরকম ধরুন রিলায়েন্স আর আলোক ইন্ডাস্ট্রির, যেটা আমি যদি দেখতে চাই তো ওটাতে কত 37% হিসেবে অ্যাকোয়ার করেছে, এরকম কিছু কিছু ছোট ছোট ডিটেল আছে, কিন্তু ইন ডেপথ ডিলের ডিটেলস স্যার খুব একটা অ্যাভেলেবল পাচ্ছি না। যতখানি পাও হ্যাঁ তার ভিত্তিতেই করো। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট যে একটু ধরো আলোক ইন্ডাস্ট্রিজ, দ্যাট ফলস আন্ডার টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তাই তো, আলোক ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এবার কিছুটা রাইট আপ তুমি টেক্সটাইল ইন্ডাস্ট্রি সম্বন্ধে দাও, যে এরা মার্কেটে গেল কেন, এটা ইন্ডাস্ট্রির কি, ওরা মার্কেট শেয়ারটাকে নিতে চাইছে, একটা তো দেয়ার ইজ আ লজিক বিহাইন্ড রিলায়েন্স অর আলোক গেটিং ইনটু মার্জিং। তো এটা কেন করছে ওরা, ইন্ডাস্ট্রি কি এফেক্ট, তো ইন্ডাস্ট্রি এফেক্ট বোঝার জন্য ইন্ডাস্ট্রি কি সিচুয়েশনটা এটাকে তোমাকে স্টাডি করতে হবে, ঠিক আছে। তো আর ওদের যদি এক্সপোর্ট ইম্পোর্ট থাকে তাহলে ওরা অন্য ইকোনমিজে কি করছে, সেই ইকোনমিজে কি ইন্ডাস্ট্রি কি সিন, মানে দেখো ইটস অল অ্যাবাউট হাউ মাচ ইউ ক্যান থিঙ্ক, রাইট। এটা ওই সিনেমা বানাবার মতো আর কি, মানে তুমি যতটা অ্যাজ আ ক্রিয়েটার, এর মধ্যে কিন্তু একটা ক্রিয়েটিভিটি আছে, এটাই মজাটা, যে তুমি অ্যাজ অ্যান অ্যানালিস্ট কতখানি ভাবতে পারছো, তোমার ভাবার পরিধিটা কতখানি, সেটা মানে ইট এন্টায়ারলি ডিপেন্ডস অন ইউ, বুঝতে পারছো তো। তো তুমি তোমার ভাবনাটাকে একটা গ্লোবাল, যাই ভাববে একটা গ্লোবাল লেভেলে ভাববে। গনার দোষ দেশ যে কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, তারপর আমি এশিয়া, তারপর গ্লোবাল, ওইসব দিনকাল চলে গেছে। এখন যা ভাববে আমি একটা গ্লোবের মানুষ, ঠিক আছে, সেই কনটেক্সে ভাববে, তাহলে দেখবে তোমার পরিধিও অনেকটা বড় হবে, নিজেকেও একটা ভালো লাগবে একটা কাজ করার এতে, হ্যাঁ। আর ইট রিয়েলি ওয়ার্কস ওয়ান্ডার, আমি তোমায় কি বলবো, মানে আই স্টার্টেড মাই কেরিয়ার অ্যাট সিএসসি, আমি বলেছিলাম মনে হয় তোমাদের, হ্যাঁ। তখন আমি মানে আই ইউজড টু হেল্প, আমার ফার্স্ট কাজ ছিল লোডারদের মাল ওঠানো, মানে একটা মাল যাবে ফ্রম দ্য স্টোর হাউস টু জেনেটিং স্টেশন, তখন আমাকে এইসব বিআরই ইউপিআই সব স্যার বলিয়ে কা করে, হ্যাঁ, তো ওদেরকে দিয়ে আমাকে মাল ওঠাতে হতো, মানে ওটাকে বলতো এফটিএল, ফুল ট্রাক লোড। আই হ্যাড টু এনশিওর যে ওরা ফুল ট্রাকটা লোড করেছে, কেননা ওরা ফাঁকা ফাঁকা রেখে কম লোড করতে চায়, যাতে কম নামাতে হয়, হ্যাঁ, ওঠাতেও কম খাটনি, নামাতেও কম খাটনি, বুঝতে পারছো। তো সেই কাজ দিয়ে আমি শুরু করেছি,
কিন্তু সেখান থেকে আমার পার্সপেক্টিভটা কিন্তু সবসময় কেন জানি না একটা গ্লোবাল পার্সপেক্টিভ ছিল। আর ওইটা করে আমি 31 বছর বয়সে ডানান ব্র্যাডস্ট্রিটে প্যান ইন্ডিয়া আমি হেড করছি এতে। লোকেরা কি হয় একটা রিজনাল লেভেলে শুরু করলো, রিজনাল কি একটা প্রথমে কলকাতা, কলকাতার ওরা হয়তো মুচিবাজার, তারপর কলকাতা, তারপরে হ্যাঁ, আর লোকেরা খুব খুশি হয় যে আমি হ্যাঁ আজকে কলকাতা ছিল, কালকে আমি এ পেলাম, আহ, মানে একটা কোনো আরেকটু অঞ্চল পেলাম, তারপর আমি পশ্চিমবঙ্গ পেলাম। হ্যাঁ, আরে এই করে তুমি কবে গিয়ে পৌঁছবে? ঠিক আছে, দেখো পাবে পাবে না ওটা পরের ব্যাপার, কিন্তু পার্সপেক্টিভটা গ্লোবাল রাখবে যে আমি গ্লোবাল লেভেলে খেলবো। বুঝতে পারছো? এটা আমি এই দিস আর মানে ইটস অল মাইন্ডসেট ইস্যু। তুমি যদি ঘুরে ফিরে দেখো না, আমি ওই জন্য এই কথাগুলো বলি। আর এই জায়গায় পৌঁছে আমি তোমাদের বলছি, কেননা আমরা সবাই ভুলটা করি। আমরা সবাই ভাবি যে হ্যাঁ আমি একটা চাকরি পাই, একটা চাকরি পেয়ে গেলাম। আরে চাকরিটাই তুমি কি করছো, তাতে তোমার কি, হোয়াট ইজ ইউর ডেইলি রেসপন্সিবিলিটি? হ্যাঁ, সেই চাকরি হোয়াট ইজ গোয়িং টু, হ্যাঁ তুমি দু বছর তুমি ওই চাকরি করলে, তারপর একটা প্রমোশন পেলে, হ্যাঁ খুব আমি প্রমোশন পেয়েছি, হ্যাঁ আমার 2,000 টাকা 10% 15% মাইনে বেড়েছে, 20,000 ছিল 22,000 হয়েছে, হ্যাঁ খুব খুশি। আবার আবার 2 বছর আবার 10% মাইনে বেড়েছে, আমি খুব খুশি। আরে ভাই, এত কমে খুশি হলে চলবে না, এই হচ্ছে মোদ্দা কথা। একটু ভাবো না, ভাবতে দোষ কি আছে? আমি বলছি না ভাবলেই যে সব পাবে, কিন্তু যতক্ষণ না ভাববে ততক্ষণ পাবে না, যতক্ষণ না ভাববে ততক্ষণ সেই লেভেলে মানে চেষ্টাও করবে না, সেই লেভেলে স্ট্রেস নেবে না। ওই জন্য মানে আমি এইসব এই এমএনএর কথার সাথে সাথে এইসব জ্ঞান দিচ্ছি, কিন্তু এটা এগুলো না খুব খুব মানে এইগুলোই ম্যাটার করে। তোমার মতো না এমএনএ করনে বলা আর লাখও পাবে বম্বে শহরে, তুমি যাও না একবার। হ্যাঁ, সব বসে আছে ঘরে ঘরে। How you stick your neck out, how you get to be different. It is all about how you think, how you carry yourself, how you place yourself. হ্যাঁ, তার জন্য তোমার পার্সপেক্টিভস ব্রডার করতে হবে, আর সেটা একদিনে হবে না। ইটস আজ থেকে সেইভাবে ভাবনা চিন্তা শুরু করলে তবে দেখবে 3-4 বছরে গিয়ে সেইভাবে ইউ আর অ্যাকোয়ারিং মানে অ্যাকোয়েন্টিং yourself into that process, right? So think on those lines. সরি, তুমি কিছু বলছিলে এমএন এর। আমি সবসময় হ্যাঁ মানে এই জায়গায় চলে যাই, ট্যান হয়ে যাই এতে। না স্যার, হ্যাঁ, তো আমরা ওইভাবেই আমি প্লেস করার চেষ্টা করছি, একটা ডিল গুলোকে বোঝার চেষ্টা করছি। রিসেন্টলি একটা কেস স্টাডি তুমি মানে নিজে ভাবো যে তুমি তুমি আম্বানির সাথে বসে আছো, সেইভাবে ডিলটাকে ভাবো, বুঝলে? আর রিসেন্টলি এরকম একটা হ্যাঁ, একটা বিয়ে এসছে যে টেসলার সাথে টাটা পাওয়ারের যেই ভেঞ্চারটা ডিলটার কথা মার্কেটে এসছে, সেটা নিয়ে কিছু স্টাডি করার চেষ্টা করছিলাম যে কি ডিল হচ্ছে। তো খুব একটা কিছু ওটারও পাওয়া যাচ্ছে না এখন এই মুহূর্তে, মানে আসলে কালকেই। কি হয় না, প্রবলেমটা কি হয় এমএনএ তে, যে বেসিক প্রবলেমটা হচ্ছে যে এমএনএ তে যে ডিলগুলো হয় দে আর হাইলি কনফিডেন্সিয়াল। ইয়েস স্যার। আর ওরা এই অবভিয়াসলি কোনো কোম্পানি তাদের ডিলের যে খুঁটিনাটি গুলো সেগুলো শেয়ার করে সেগুলো না মার্কেটে। ডিসক্লোজ করবে না। হ্যাঁ হ্যাঁ, তো ইটস ভেরি অবভিয়াস, কিন্তু ওর মধ্যেই আমাদের এমএনএটাকে শিখতে হবে যতখানি পারা যায়। হ্যাঁ, হ্যাঁ, তো তো গেট অ্যাকোয়েন্টেড উইথ দ্য টার্মস টার্মিনোলজিস। আর আমি তো বারবার বলছি যে মানে ইটস নট একটা যে তুমি এমএনএ করছো বলে খালি তুমি এমএনএ শিখবে, সবাই হ্যাঁ, সবাইকার থেকে শিখবে, তবে গিয়ে কিন্তু এটার ভ্যালুটা বাড়বে। মানে হোয়াট এভার ইউ, সো দিস ক্রস পলিনেশন হ্যাজ টু হ্যাপেন between each one of you, right? Whatever you guys are learning from each other. কেননা খালি তুমি এমএনএ শিখতে পারবে না, বা খালি কেউ টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে পারবে না। ইট অল হ্যাজ টু ফ্লো ইনটু ইচ আদার, বিকজ তোমাদের একটা বছর আছে সেখানে। দ্য অবজেক্টিভ ইজ টু গিভ ইউ, আমি আরো কিছু জিনিস তোমাদেরকে দেখাবো গোয়িং ফরওয়ার্ড, সো ইউল গেট আ সেন্স অফ হোয়াট আই এম ট্রাইং টু সে। তো আমি একটা জিনিসের এখান থেকে বুঝতে পারছি যে এমএনএ টা শুধু নট রেস্ট্রিক্টেড উইথ জাস্ট মার্জার্স এন্ড অ্যাকুইজিশন। এটা একটা বড় পার্সপেক্টিভ যেখানে সবকিছু আসছে, যেরকম ভ্যালুয়েশন, ডিউ ডিলিজেন্স, অ্যাবসলিউটলি, সবকিছু ওর মধ্যে। ঠিক আছে, মানে অ্যাবসলিউটলি, সব স্টেজ গুলো, সবগুলো স্টেজ পার হচ্ছে, তারপরে একটা ফুল এমএনএ কমপ্লিট হচ্ছে। মানে অ্যাবসলিউটলি, এমএনএ যদি বুঝতে হয় তাহলে সবকিছু বুঝতে হবে আমাকে। অ্যাবসলিউটলি, 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 ইউ আর অন ট্র্যাক। তার মানে বুঝতে পারছো যে ঘটনাটা কিরকম ভাবে ঘটছে? এমএনএ, ডিউ ডিলিজেন্স। তোমরা আমার ওই ভিডিওটা দেখেছো কি, আমার ইউটিউবে যে ভিডিওটা না আছে? স্যার।
দেখেছো যে 4টে কোয়াড্রেন্টে আমি ভেঙেছি হ্যাঁ জিনিসটাকে, হ্যাঁ তো তার যে একটা কোয়াড্রেন্টে আমি কি লিখেছি, ডিউ ডিলিজেন্স এন্ড এমএনএ, ঠিক আছে? এবার ওই যে ডিউ ডিলিজেন্স আর এমএনএ আছে, তা এবার তোমাকে ওই এমএনএ করতে গেলে ভ্যালুয়েশন তোমায় করতে হবে না, হুম, তুমি তো একটা কোম্পানি ভ্যালু করবে তবে গিয়ে কত টাকা একে অপরকে দেবে সেটা ডিসাইড হবে, না না হলে কি বেসিসে yes, sir. ডিসাইড হবে? ঠিক আছে, এবার যে এই যে তুমি ভ্যালু, তার মানে তোমার ভ্যালুয়েশন শিখতে হচ্ছে। এবার ভ্যালুয়েশন করতে গেলে তোমাকে ফাইন্যান্সিয়াল মডেলিং জানতে হবে, তুমি যদি হুম, মডেলিং না বানাতে জানো তো তুমি ভ্যালুয়েশনটা করবে কি করে? হুম, কেন ভ্যালুয়েশন এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস আ, মানে it's a basic foundation is financial modeling, then you have to do valuation exercise, then you have to use that valuation knowledge in context of mergers acquisitions. Now that valuation can be also used for equity research, that can be used for say fundamental analysis. So valuation is the heart of finance, বুঝতে পারছো তো? ওই জন্য ভ্যালুয়েশন খুব ভালো করে তোমাদেরকে শিখতে হবে। হুম, সো yes. এটা ব্যাপার। আর কিছু প্রশ্ন? না স্যার, আপাতত তো কিছু নেই, ঠিক আছে, চলছে গুড, গো হেড। প্রত্যয়? স্যার আমার ক্রেডিট রেটিং ছিল, হ্যাঁ, তো এটা নিয়ে আমিও, ক্রিসিলে গেছো? ক্রিসিল হ্যাঁ স্যার ক্রিসিলে গেছি। কন্টেন্ট ক্রিসিল, পেয়েছো ভালো? স্যার কন্টেন্ট পেয়েছি, আর একটা ব্যাংক বাজার ছিল, ওইখান থেকেও মানে ইম্পর্টেন্স, বেনিফিটস, অবজেক্টিভস অফ ক্রেডিট রেটিং, তো এইগুলো এখনো অবধি সার্চ করে পেয়েছি আর কি। হুম। তো বাকি আরো ট্রাই করছি। ক্রিসিলে আমার যতদূর মনে আছে প্রচুর মানে হ্যাঁ স্যার ক্রিসিলেও পাওয়া যাচ্ছে অনেক। ক্রিসিলে তুমি মেন রিপোর্টস গুলো পাবে, হ্যাঁ একটা স্যার, রিপোর্ট কিরকম ভাবে ড্রাফট হয় সেটাকে পড়ো। হ্যাঁ স্যার, যত নানা রকম রিপোর্ট পড়বে, ক্রেডিট রেটিং রিপোর্ট, ইকুইটি রিসার্চ রিপোর্ট, তবে গিয়ে তোমার সেই সেন্সিবিলিটিস গুলো বিল্ড করবে। কেন দেখো, এট দ্য এন্ড অফ দ্য ডে ফাইন্যান্সের দুটোই মেজর কাজ হয়, একটা হচ্ছে তোমার মডেল বানাতে হবে, দ্বিতীয়ত হচ্ছে রিপোর্ট বানাতে হবে। ঠিক আছে, সেই এমএনএ হোক আর ইকুইটি রিসার্চ হোক আর ক্রেডিট হোক, মানে যাই হোক, এটাই দুটো মেন কাজ। তো এই দুটো কাজে মাহির হলে তুমি কোটি কোটি টাকা কামাতে পারছো এসি ঘরে বসে। ঠিক আছে, সেটা চাও কিনা তোমার উপর ছেড়ে দিচ্ছি। না স্যার তো চাই। তো চাইলে সেই স্কিলটাকে খুব ভালো করে অ্যাকোয়ার করতে হবে। আই এম নট সেইং অ্যাবাউট দ্য অপটিক্স। এবার রিপোর্টে দেখবে, যখন রিপোর্টটাকে কোনো রিপোর্ট পড়ছো, দেখছো খুব সুন্দরভাবে ওটাকে সাজানো গোছানো, দেখতে খুব সুন্দর লাগছে, তো ওটা নিয়ে মাথা ঘামাবে না, কেননা ওর জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকে, বুঝলে তো, যাদেরকে মার্কম ডিপার্টমেন্ট বলে, মার্কেটিং কমিউনিকেশনস। সো ওরা হেল্প করে যে কোনো, অবভিয়াসলি ছোট কোম্পানি দে ক্যানট অ্যাফোর্ড টু হ্যাভ মার্কম স্পেশালাইজড পিপল, হ্যাঁ, তখন হয়তো তোমাকে একটু মাথা ঘামাতে হবে এই নিয়ে। কিন্তু তুমি যদি বড় কোম্পানিতে কাজ করো, মানে তুমি রাইট আপটা দিলে, এবার ওরা ওইটাকে সৌন্দর্য করছে, সে পিপিটি হোক আর তোমার হোক, ওয়ার্ড ফাইল হোক, পিডিএফ হোক, হ্যাঁ, তো সৌন্দর্যের দিকে বেশি মাথা ঘামাবে না, কন্টেন্টটা কি লেখা আছে তার পেছনে, ইনফরমেশনটা হ্যাঁ, কন্টেন্টে কি লেখা আছে, তাতে কিরম ভাবে অ্যানালিসিস হচ্ছে, অ্যানালিসিসটা ওরম ভাবে করছে কেন, তার পেছনে কি মানে 5 ওয়াইজ বলে এটাকে, মানে এটা কেন করেছে ওয়াই একবার, আবার ওইটা পড়লে আবার এটা কেন করলো আবার ওয়াই, বা যত ডেপথে যাবে নিজেরও ক্ল্যারিটি বিল্ড হবে। যদি বুঝতে না পারো তুমি তখন রিসার্চ করবে, সেটা নিয়ে নানান লোকের সাথে কথা বলবে, এই করবে, তো দেন দ্যাট ইজ হাউ উই অল গ্রো, রাইট? সো দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু প্লেস অ্যাক্রস টু ইউ। তো মানে ভাবার একটা স্টাইল আছে, হ্যাঁ, তো মানে খালি ভাবছি বসে ভাবলে চলবে না, দের ইজ আ প্যাটার্ন অফ থিঙ্কিং, রাইট? সো হাউ ইউ থিঙ্ক, দ্যাট ইজ অলসো ভেরি ক্রিটিক্যাল। সো দেয়ার 5 ওয়াই, তোমাদেরকে সেদিন 5 WH ফ্রেমওয়ার্ক, এগুলো শুনতে খুব সিম্পল লাগে, কিন্তু ইফ ইউ আর ইউজিং ওয়েন ইউ আর স্টাডিং সামথিং অর ইউ আর রাইটিং সাম রিপোর্ট, কেননা তুমি যখন পড়ছো, তুমি যেমন ভাবে ভাবছো, তুমি যখন রিপোর্ট লিখছো, আরেকটা লোক কিন্তু ওরম ভাবেই ভাবছে, রাইট? সো ওয়েন ইউ আর প্লেসিং অ্যাক্রস এ রিপোর্ট, তুমি যদি ওরম ভাবে তাদেরকে আনসার করতে থাকো, তাতে মানে যাতে তার হু, হোয়াট, ওয়্যার, ওয়েন, হাউ সব কোয়েশ্চেন যদি তার আনসার পায়, তাহলে they will appreciate your report, isn't it? So these are very simple words or techniques, but these has massive value, right? And these are the frameworks which are used by the best of people across the globe. So Yes, sir. মানে I'm privileged to have worked in Dun Bradstreet, which is one of the best মানে কি বলবো, মানে our publication of reports and all is like
it's a world class company and its reports are world class. হ্যাঁ, তো আমি এই জিনিসগুলো খুব খুব মানে ক্লোজলি দেখেছি, and that's why I'm telling all these things to you. অনেকে কি হয় ওই অপটিক্স এর উপর মাথা ঘামায়, এটা এখানে লাল করব কি করে, নীল করব কি করে, সবুজ করব কি করে, হ্যাঁ এই চার্ট করব কি করে, গ্রাফস করব কি করে, হ্যাঁ তো ঠিক আছে সেই নিয়ে মাথা ঘামাও, কি আমি অস্বীকার করছি না সেটা ঘামাবে না, কিন্তু তুমি যদি নিজেকে কি হয় বলতো দুভাবে তুমি নিজেকে প্লেস করতে পারো, সাপোজ ইন অ্যান ইন্টারভিউ বা তুমি ধরো চাকরি পেয়ে গেলে তারপর অর্গানাইজেশনে দুটো ভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারো। এক হচ্ছে গিয়ে একটা আমি বাচ্চা ছেলে, আমি স্টুডেন্ট, আমি ঢুকলাম অফিসে, এবার আমাকে আমার যা শেখাবেন আমি শিখবো, হ্যাঁ আর আমি তো এইটুকুই জানি, হ্যাঁ আমাকে এক্সেলের কাজ দিন আমি একটু করব, আমি এই করব, এটা হচ্ছে একটা শ্রেণী এরম ভাবে ঢোকে। আর একটা হচ্ছে গিয়ে কি যে আমি মানে একদম ঝান্ডা গাড়তে এসেছি, বলো কি করতে হবে, আমি একদম মানে আই উইল গিভ মাই হার্ট আউট, যা শিখতে হবে শিখবো, খুব আই উইল বি আ ভেরি ফাস্ট লার্নার অ্যান্ড ফাস্ট এক্সিকিউটর, রাইট? আর তাতে মানে and I'll focus more towards the strategic side, the analysis side of things rather than just মানে আমি একটা এক্সেলে একটা কিছু বানালাম বা একটা জাস্ট একটা ড্যাশবোর্ড বানালাম, মানে অনেকে আছে না মানে ওই ছোট ছোট কাজে মানে তুমি যদি একটা কোম্পানিতে দেখো দেখবে দেয়ার আর অপারেশনস গাইজ, আজকে অপারেশন কথা ইউজ হয়, আগেকার দিনে ওটাকে ক্লারিক্যাল বলতো, ঠিক আছে? তো সেরকমও লোকেরা চাকরি করে, আর কিছু লোক করে একটা অফিসার লেভেল যেখানে রিয়েল মাথা ঘামানো কাজ হয়। যেসব পুরনো অর্গানাইজেশন আছে সেখানে দেখবে ক্লার্ক থাকে, অফিসার থাকে। যেমন আমি সিএসসি তে ছিলাম, ক্লারিক্যাল গ্রেড হতো আর অফিসার গ্রেড হতো। এখন সেটাই প্রাইভেট কোম্পানিতে এখন অপারেশনস বলে আর মানে অ্যানালিসিস বলে, যেখানে তুমি চাকরি, এই নিয়ে আমি তোমাকে আগেও বলেছি। তো ফোকাস সবসময় রাখবে যে আমি কি করে একটা অ্যানালিস্ট হতে পারি, আর অ্যানালিস্ট হতে গেলে তোমাকে অ্যানালিটিক্যাল মাইন্ডটাকে করতে হবে, ট্রিগার করতে হবে, বুঝতে পারছো তো? ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে নিজেকে খালি ওই অপারেশনাল কাজের মানে ওর মধ্যে সীমিত রেখো না। তোমাকে নেবে হয়তো কোম্পানি ইনিশিয়ালি তার কাজ ছোট ছোট ওই কাজগুলো করাবার জন্য, প্রথমেই তোমাকে একদম বড় কাজ দেবে না, কেননা সে জানে না তুমি কতটা কি জানো। সুতরাং আমি এটা বলছি না যে তোমাকে এই কাজটা শিখতে হবে না, এই কাজ শেখো ঠিক আছে, কিন্তু সব সময় তার তোমার বস যে থাকবে বা তার সিনিয়র বস চান্স পেলেই খোঁচা দাও যে আমি কিন্তু বড় কাজের জন্য তৈরি হয়ে আছি ভাই, হ্যাঁ মানে ওরকম হয় না মানে সিনেমায় ডান্সাররা ডান্স করছে আর পেছনে অনেক লোকেরা ডান্স কাজে, আর রেমো ফার্নান্ডেজ পেছনে আগে রঙ্গিলা সিনেমাতে পেছনে ডান্স করতো, সেখান থেকে আজকে সে কত বড় এগিয়েছে। তার মানে ও শো করেছে যে আমি যদিও আমি শুরু করেছি ওইখানে ব্যাক ডান্সার হিসেবে, কিন্তু আই অ্যাম নট লিমিটেড টু দ্যাট, I have the potential if given an opportunity, and first of all you given me an opportunity, ও লোকটা বলবে তোমায় কেন অপরচুনিটি দেবো, তুমি বলবে যে দেখো আমার কাজ দেখো সেই জন্য তুমি অপরচুনিটি দেবে, তো কাজ দেখার জন্য দেখাতে হবে, তার জন্য শিখতে হবে। তো মানি টুডে মানে আজকে যে আমি ব্যাক এন্ডে কাজ করছি আমার শেখা মানে আজকে দিন চালাবার জন্য করছি, আবার মানি টুমরোজ তার জন্য তোমাকে প্যারালালি কাজ করতে হবে, বুঝতে পারছো তো? এইগুলোই কাজে লাগবে বস, সবাই রিপোর্ট দেবে জমা, কিন্তু এটা যখন পরে যখন অ্যাকচুয়ালি when you guys would be in the market and would be meeting people, আর তোমরা শুভজিৎ ছাড়া আর কেউ চাকরি বাকরি করেছো আগে? হ্যাঁ, কেউ চাকরি বাকরি করনি। আমার মনে হয় আমি যেটা বলছি শুভজিৎ তাও একটু বুঝতে পারছে, তাই না শুভজিৎ? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ভুল বলছি? না না। তো সো এইগুলো মানে চাকরির জায়গায় গিয়ে তোমরা ইউল বি গেনিং দিস সেট অফ এক্সপিরিয়েন্সেস, আর তখন যদি প্রিপেয়ারনেসটা থাকে, কেন তুমি যদি অনেক সময় নিচে গ্রাউন্ড লেভেলেই কাজ করতে থেকে যাও না, তাহলে ওটা খুব বড় হয়ে যাবে, দেরি হয়ে যাবে। তো স্টার্ট ওয়ার্কিং টুয়ার্ডস দ্যাট। চলো এবার তোমার ক্রেডিট রেটিং এ, আর হ্যাঁ কিছু প্রশ্ন আছে তোমার ক্রেডিট রেটিং এর সম্বন্ধে? না স্যার এখনো অবধি তো নেই, তো দেখি আরো রিসার্চ করতে করতে যদি বেরোয়। গুড, ঠিক আছে। অঙ্কিতা? হ্যাঁ স্যার, আমার তো ক্রেডিট অ্যানালিসিস ছিল। আমি একটা কাজ করেছি, মানে আমি আমার নিজের সুবিধার জন্য আমি ইনভেস্টোপিডিয়া আর কর্পোরেট ফিনান্স ইনস্টিটিউট বলে একটা সাইট আছে, সিএফআই, আমি এই দুটো দেখে আমি মানে একটা খুবই বেসিক মানে যতদূর আমি বুঝতে পেরেছি আমি একটা রাফ পিপিটি বানিয়ে রেখেছি।
হুম, স্যার এবার আমি ঠিক করেছি এবার আমার রিসার্চ যেরকম যেরকম বাড়বে, হুম। যেরকম যেরকম ভালো ভালো জিনিসপত্র পাবো, আমার স্লাইডটা ওরকম ওরকম করে মানে নিজে বুঝে স্লাইড ওরকম করে আপডেট করতে করতে মানে পুরো জিনিসটা হবে। হ্যাঁ, সে ঠিক আছে। তোমার এমনি পাচ্ছো মানে ইউ আর গেটিং আ ফ্লেভার অফ হোয়াট ক্রেডিট অ্যানালিসিস ইজ, রাইট? ইয়েস স্যার, এখনো পর্যন্ত আমি কিন্তু খুব ডেপথের মধ্যে ঢুকিনি, মানে আমি এখন সবে স্টার্ট করেছি, যতটা করেছি বুঝতে পারছি, মানে যেটুকু করেছি বুঝতে পেরেছি। হুম, বুঝতে পারবে, সেটাই বলছি। মানে হ্যাঁ ভাববে না যে আমি পারবো না বুঝতে। তুমি যদি নেগেটিভ দিয়ে শুরু করো না, যে আমি তো পারবো না বুঝতে, তাহলে জীবনে পারবে না। হ্যাঁ, প্রথমেই ভাববে যে আমি পারবো, সব যা আছে সব বুঝতে পারবো। সে হিব্রু থাকুক থাকুক, আমি ঠিক বার করে দেবো। সেই ফ্রেম অফ মাইন্ডে বসবে, দেখবে যে সব পারবে। সব ইংরেজিতে লেখা আছে। ফাইন্যান্সে আমি তোমায় একটা জিনিস বলে দিচ্ছি, দ্য গুড থিং অ্যাবাউট ফাইন্যান্স ইজ, যে জন্য আমার অ্যাকাউন্টস অত ভালো লাগে না, কিন্তু আমার ফাইন্যান্স খুব ভালো লাগে। আর আমার এমনিও 11-12 সায়েন্স ছিল। সে কি বলবো, অনেক বকে গেছিলাম, খুব কম পার্সেন্ট নম্বর পেয়েছি, তো চান্স ফান্স পাইনি আর কি। হ্যাঁ, তো তোমরা তো পড়াশোনা ভালো, তোমরা সব ভালো ভালো পড়াশোনা। তো আমি তখন ওইসব মানে সায়েন্স ফাইন্স কমার্সে চলে যাই ওই জন্য। ঠিক আছে, তো আহ, তো সেই ইয়েতে কি বলছিলাম যেন, সেটা ভুলে এলাম। স্যার, ফিনান্স ইংলিশে লেখা হ্যাঁ, এরকম কিছু একটা। হ্যাঁ, এবার এবার মানে আমার নম্বর, মানে বলবো না নম্বর, কিন্তু আমি খুব ম্যাথসে ভালো ছিলাম আইসিএসসি তে। তারপর 11-12 গিয়ে পুরো একদম আবার গ্রাজুয়েশনে গিয়ে আমি মানে ম্যাথসে আই স্কোর্ড 100 ইন বোথ দ্য পার্ট 1 এন্ড পার্ট 2। তখন ভালো হয়ে গেছি আবার আর কি, মানে যা হয় আর কি। তো কিন্তু সেখান থেকে একটা জিনিসে কিন্তু অ্যাকাউন্টসে যেমন কি, অ্যাকাউন্টস পড়েছি বটে, কিন্তু ওই ঠিক আছে, আই গট গুড মার্কস, I understand, but that is not the subject which I truly love, right? I love finance. আর ফাইন্যান্সের the good thing is কি, তোমাকে ব্যবসাটাকে ভিজুয়ালাইজ করতে হবে। আর এভরিথিং বয়েলস ডাউন ইনটু প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন। পুরো ফাইন্যান্সিয়াল মডেল যে বানায়, ওতে কোনো কিন্তু না আছে কোনো ইন্টিগ্রেশন, না আছে কোনো ডিফারেন্সিয়েশন, কোনো বড় বড় কিচ্ছু ওইসব নেই। সব খালি প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন। তোমায় খালি বুঝতে হবে কখন আমি প্লাস করব, ডিভিশন করব, মাল্টিপ্লিকেশন করব। তোমার যদি এই সেন্সিবিলিটিটা থাকে, ইউড বি গুড ইন ফাইন্যান্স। দ্যাটস ওয়াই মেনি ইঞ্জিনিয়ারিং গাইজ, হ্যাঁ, তুমি যদি বিদেশেও দেখো, মানে ইঞ্জিনিয়ারিং গাইজ দে বিকাম ভেরি গুড ইন ফাইন্যান্স, দো দে হ্যাভ ভেরি লেস আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট অ্যাকাউন্টস। হ্যাঁ, কেননা ওরা এই জন্যই হয়, বিকজ ইউ ক্যান ম্যানেজ ফাইন্যান্স উইদাউট রিয়েলি হ্যাভিং ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং অ্যারাউন্ড অ্যাকাউন্টস। তো সেই নিয়ে প্রবলেম নেই, করো। ক্রেডিট অ্যানালিসিস ইজ আ ভেরি ভেরি গুড ফিল্ড। অ্যান্ড তোমরা যদি এক একটা মানে এইসব এরিয়াস গুলো সম্বন্ধে একটু ফ্লেভার পেয়ে যাও, মাই মাই অবজেক্টিভ ইজ ফুলফিল। মানে কেন বলতো, তোমরা তখন বড় ভাবতে থাকবে। এবার যখন বড় ভাববে, তখনই বড় স্টেপের দিকে ইউল লাইক টেক স্টেপস টুয়ার্ডস দ্যাট। কারণ না জানলে তাহলে স্টেপটা নেবে কোন দিকে, রাইট? কিন্তু এই জিনিসগুলো, এই ফ্লেভার গুলো যখন এইসব নানান বড় 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 প্রজেক্টস, বড় ডিলস এইসব নিয়ে ভাববে, হ্যাঁ, তখন ইউ উইল দেখো, মানুষের না দুটো লেভেল থাকে, একটা হচ্ছে কনসিয়াস লেভেল, একটা হচ্ছে সাবকনসিয়াস লেভেল। কনসিয়াস হচ্ছে তুমি এখন যা ভাবছো করছো, কিন্তু সাবকনসিয়াস হচ্ছে গিয়ে তুমি যেগুলো মানে some beliefs or some experiences, some thoughts that always keep on triggering into you. তো that is what makes a lot of difference. তো এই কথাগুলো আমি যে বলি, তার একটা কোথাও দেখবে সাবকনসিয়াস লেভেলে এগুলো থাকবে তোমাদের। আর when you are actually going to work, then it's going to make a hell lot of a difference to you. Okay, all the best, Sankita. Orijit? থ্যাংক ইউ স্যার। Yeah. হ্যাঁ স্যার, আমার তো ডিউ ডিলিজেন্স ছিল। হুম, তো আমি ডেফিনেশন, বেনিফিটস, আপনার টাইপস আর একটা রিপোর্টও ডাউনলোড করেছি, কিন্তু রিপোর্টটা আমার এখনো পড়া হয়নি। ওটা আমি একটা ওয়ার্ড ফাইলে সেভ করে রেখেছি। right. আর So, আপনার ওয়েবসাইট থেকে একটা পয়েন্ট দেখলাম, সেটা হচ্ছে অ্যানালাইজিং স্ট্র্যাটেজিক ডিউ ডিলিজেন্স ইন কনটেক্সট অফ 4C ফ্রেমওয়ার্ক। তো স্যার, এই 4Cটার মধ্যে 4টে সি কি কি আছে? ভাই মনে নেই, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং। হ্যাঁ, আমি তোমাকে এইটা স্যার আমি সার্চ করেছিলাম, কিন্তু দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা দেখতে পাচ্ছ না না আমার স্ক্রিন? দাঁড়াও, না আমি স্যার। দাঁড়াও। সব এত জিনিস মনে রাখা যায় বলো?
দেখতে পাচ্ছ তো এখন? ইয়েস স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। 4C framework. তুমি একটু হেডিংস গুলো পড়তে পারবে পরপর কি কি আছে ওইখানে? ক্যান ইউ হ্যাঁ স্যার, ওপেন? হোয়াট ইজ ডিউ ডিলিজেন্স, হ্যাঁ, তারপর তারপর হু ইজ ইনভলভড ইন দ্য ডিউ ডিলিজেন্স প্রসেস, হুম টাইপস অফ স্ট্র্যাটেজিক্স রিভিউড আন্ডার স্ট্র্যাটেজিক ডিউ ডিলিজেন্স, হুম তারপর অ্যানালাইজিং স্ট্র্যাটেজিক ডিউ ডিলিজেন্স ইন দ্য কনটেক্সট অফ 4C ফ্রেমওয়ার্ক। হুম হুম। তো স্ট্র্যাটেজিক ডিউ ডিলিজেন্সের কনটেক্সটই থাকবে। Don't worry about that. তুমি জেনারেল এখন see, I'm not trying to tell you কি খুব ডিটেলসে যাও। and people due diligence. These are the broader. তো এই দেখো কত রকমের ডিউ ডিলিজেন্স হয়: স্ট্র্যাটেজিক ডিউ ডিলিজেন্স, অপারেশনাল ডিউ ডিলিজেন্স, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ডিউ ডিলিজেন্স, লিগ্যাল ডিউ ডিলিজেন্স, অর্গানাইজেশনাল ডিউ ডিলিজেন্স, ফাংশন ডিউ ডিলিজেন্স, পিপল ডিউ ডিলিজেন্স। হ্যাঁ স্যার, এই বুঝতে পারছো? টাইপস গুলো পেয়েছি। হুম। হ্যাঁ স্যার, টাইপস গুলো পেয়েছি। এবার Transactions. আমাকে তুমি একটা কাজ করো, এখানে এখন বার করা মুশকিল হবে। আমি একটা কাজ করবো, 4C framework, I'll figure it out and let you know the next time. ঠিক আছে? তুমি খালি ঠিক আছে স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপে না, সরি, একটু লিখে রেখো তো 4C framework, I'll figure it out. আচ্ছা স্যার, ঠিক আছে। মনে আসছে না মানে এখন এক্স্যাক্টলি, it's not at the top of my mind at this moment. ঠিক আছে? এমনি আর কোনো প্রশ্ন আছে এমনি from a conceptual perspective, anything that is? না স্যার, এখনো পর্যন্ত কিছু কোয়েশ্চেন নেই, মানে যেটুকু মানে রিপোর্ট পেয়েছি আর কি, মানে হুম। নেট থেকে খুঁজে হুম। ওইগুলো স্যার মোটামুটি পড়ছিলাম, ওগুলো বুঝতে পেরেছি। আপাতত এখন কোনো প্রশ্ন নেই। ভালো লাগছে তো, মানে হ্যাঁ স্যার। গেটিং আ সেন্স, রাইট, যে ডিউ ডিলিজেন্সটা কেন হয়, হ্যাঁ কোথায় স্যার। হয়, who are the parties involved into this due diligence activity and all. হ্যাঁ স্যার, এই পার্টিসটা নিয়ে স্যার মানে নেটে এক্স্যাক্টলি কিছু বলা নেই, বলা আছে টু পার্টিস, বায়ার এন্ড সেলার, কিন্তু হ্যাঁ, এটার উপর স্যার কোনো মানে এক্স্যাক্টলি ডেফিনেশন কিছু নেই, মানে কি বেসিস নিয়ে এগুলো হয়, মানে বেসিস তো ওইগুলো না, তোমার স্ট্র্যাটেজিক ডিউ ডিলিজেন্স হয়, লিগ্যাল ডিউ ডিলিজেন্স হয়। দেখো ডিউ ডিলিজেন্স কেন হচ্ছে, কেননা একটা লোককে কিছু বিক্রি করছে, বা দে আর মার্জিং টুগেদার, রাইট? সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য আদার গাই ইজ সেইং ইজ রিয়েলি ট্রু অর নট। সে জিনিসটা যেটা বলছে সেটা ঠিক বলছে কিনা, that is what the real essence of due diligence is, right? So হ্যাঁ সেটার জন্য সে তার কাছ থেকে অনেক ডেটা চাইছে, ইনফরমেশন চাইছে, দরকার পড়লে তার সাইটে যাচ্ছে, তাদের কর্মচারীদের সাথে দেখা করছে, তার কাস্টমারের সাথে দেখা করছে, তার সাপ্লায়ারের সাথে দেখা করছে, রাইট? টু হ্যাঁ স্যার। এটা ধরো প্রাইভেট ইকুইটি এতেও হতে পারে যে ফার্দার রাউন্ড অফ ফাইন্যান্সিং যখন হয়, তখনও তোমাকে টাকা দেওয়ার আগে লোকেরা তো তোমার সম্বন্ধে খোঁজ খবর নেবে না? আজকে আমার বিয়ে হওয়ার আগে লোকেরা খোঁজ খবর নেয়, ছেলেটা ভালো তো, হ্যাঁ, সব নেশাপত্র নেই তো কোনো, ঠিক আছে? তো সিমিলারলি এখানে খোঁজ খবর নাই, এই হচ্ছে সিম্পল ব্যাপার। আর তুমি সেই খোঁজ খবর টা যাতে ঠিক খোঁজ খবর নাও, ঠিক করে সব অ্যানালিসিস করো, সবকিছু বোঝো সে সম্বন্ধে, that's what due diligence is, right? And this set of things that you ask is in many different contexts, and those are the different contexts which I spoke about over there, হ্যাঁ স্যার। right? So Yes sir. that's the thing, right? ঠিক আছে, so let's move on to the next person. এখানে নাম দেখাচ্ছে না, সরি, এটা দাঁড়াও, স্টপ শেয়ার করি। হ্যাঁ, শিবম বলো। আজকে খুব হ্যাঁ ডিস্টার্ব আছে। হ্যাঁ স্যার, আমার একটা টপিক ছিল স্যার ওই ইকুইটি রিসার্চ অ্যানালিসিস। তো এখানে তো স্যার ভ্যালুয়েশনটা করতে হবে, ওটা খুবই ইম্পর্টেন্ট। তো ভ্যালুয়েশনটা করার জন্য সব ফাইন্যান্সিয়াল মডেলিং তৈরি করতে হবে। তো স্যার ওটার জন্য তো স্টক ভ্যালুয়েশন মানে যেটা হয়, মানে আন্ডার ভ্যালু স্টক, ওভার ভ্যালু স্টক, মানে 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 ধরে নেন স্যার শেয়ারস, মানে আমি কিনলাম, আমি না মানে আর ইকুইটি রিসার্চ আমি মানে কম দামে কিনছে, ওটা বেশি দামে বিক্রি করে দিচ্ছে, আবার সেই শেয়ার মানে বেশি দামে কিনছে ও কম দামে বিক্রি করে। তো এইটা
মোটামুটি একটা আইডিয়া আসছে, মানে বুঝছি আমি ওটা। ব্যাস তাহলেই হবে, তাহলেই হবে। আর কিছু ইকুইটি রিসার্চ রিপোর্ট ডাউনলোড করো, সেগুলো পড়ো, তার আলাদা আলাদা টিসিএস এর করেছি, টিসিএস এর হ্যাঁ, ওগুলো সব হ্যাঁ, করছে ওগুলো, ঠিক তার আছে আলাদা আলাদা কি স্যার। ওগুলো সেকশনস থাকে। অ্যানুয়াল রিপোর্টে স্যার, অ্যানুয়াল রিপোর্টে পেয়ে যাবো, কেন কি অ্যানুয়াল রিপোর্টটাই বেরোচ্ছে অ্যাকচুয়ালি। আমি না ইকুইটি না, রিসার্চ অ্যানুয়াল রিপোর্ট দেখো, রিপোর্ট সব আলাদা আলাদা, কিন্তু আলাদা না, হ্যাঁ ইকুইটি রিপোর্ট আলাদা, রিসার্চ আলাদা রিপোর্ট হয়, আলাদা, তোমার অ্যানুয়াল রিপোর্ট আলাদা, ক্রেডিট রিপোর্ট আলাদা, তো আলাদা। সব ঘেটে ফেলো না আবার এর মধ্যে। বুঝতে পেরেছি, ঠিক আছে, অ্যানুয়াল রিপোর্ট তো যে কোনো কোম্পানির তার এতে গেলে ইনভেস্টর রিলেশনস থেকে, সেখান থেকে তুমি অ্যানুয়াল পেয়ে রিপোর্ট যাবো। ডাউনলোড করতে পারো। সেটাও একটা ভালো কাজ, কিন্তু প্লিজ তোমরা সবাই একটা অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করবে। আর বেস্ট, আমার প্রোগ্রামেও আমি বলি, দ্য বেস্ট কোম্পানি উইচ রিয়েলি ডু আ গুড জাস্টিস ইন টার্মস অফ রিয়েলি কামিং আপ উইথ আ গ্রেট অ্যানুয়াল রিপোর্ট ইজ ইনফোসিস। ঠিক আছে, তো ইনফোসিসের সাইটে যাবে, সেখানে গিয়ে তার ইনভেস্টর রিলেশন, প্রত্যেকটা বড় কোম্পানি একটা ইনভেস্টর রিলেশন বলে একটা থাকে, হেডিং থাকে। ঠিক আছে, সেখানে যাবে, সেখান থেকে তার অ্যানুয়াল রিপোর্টস গুলো ডাউনলোড করবে, আর নেক্সট 3 বছরের অ্যানুয়াল রিপোর্টস ডাউনলোড করবে, করে প্রথম রিপোর্টটা পড়বে, তারপরের রিপোর্টটা পড়বে। এবার কি হয়, ওরা একটা ম্যানেজমেন্ট গাইডেন্স দেয় যে আমি নেক্সট 1 বছরে কি করব। এবার দেখো যে ওরা যে স্ট্র্যাটেজিটা বানিয়েছিল, কেন সেই স্ট্র্যাটেজি বানিয়েছিল, তারপরে 1 বছর পরে গিয়ে কোথায় গিয়ে জিনিসটা দাঁড়ালো, আবার পরের রিপোর্টটা যখন পড়বে, তারপরের রিপোর্টটা পড়বে যে হ্যাঁ কিরম ভাবে পুরো মানে গেমটা কিরম ভাবে চলছে, ওরা কিরম ভাবে পুরো কেমন ভাবে ভিজুয়ালাইজ দাঁড়াচ্ছে করছে। প্রত্যেক একটা বছর অ্যানুয়াল রিপোর্ট যদি ভালো করে পড়ো না, এন্ড ইফ ইউ ক্যান মেক গুড হ্যাবিট অফ রিডিং অ্যানুয়াল রিপোর্টস, কালকে খালি তোমার কাজের জায়গাতে হেল্প করবে না, তুমি অনেক ইন্টারভিউ লোকেরা would really appreciate if you have read annual reports and if you can analyze annual reports. It's a great skill. মানে তোমায় বলবো, লাখো লাখো ছেলে আমি দেখেছি বোম্বে শহরে বসে, দে হ্যাভ নেভার রেড অ্যানুয়াল রিপোর্ট, দে ডোন্ট নো হাউ টু অ্যানালাইজ আ অ্যানুয়াল রিপোর্ট, আর তখনই তাকে বার করে দেওয়া হয়। ঠিক আছে, তো ইটস আ ভেরি গুড স্টার্ট, প্লিজ ডু ইট। ভালো হলো এই কনটেক্সটে কথাটা উঠলো। প্লিজ ডাউনলোড 3 অ্যানুয়াল রিপোর্টস, প্রত্যেকটা অ্যানুয়াল রিপোর্টস কে স্টাডি করবে। হ্যাঁ, যখন স্টাডি করবে তখন দেখবে তোমার মানে মাথায় অনেক খুলছে যে একটা মানুষ কিরকম ভাবে ভাবে, একটা কোম্পানি ভাবে কিরকম ভাবে, কেন ওইখানে মানে দ্য বেস্ট অফ পিপল, দ্য ম্যানেজমেন্ট হু ইজ দেয়ার, দে আর গিভিং ইউ দ্য ক্ল্যারিটি অ্যাজ টু হাউ দে ওয়ান্ট টু টেক দ্য কোম্পানি ফরওয়ার্ড। আর তারা ওই ভাবনা চিন্তা কেন করছে, বিকজ দে অ্যানুয়াল রিপোর্ট ইজ ফর হুম, ইজ প্রাইমারি ফর দ্য শেয়ার হোল্ডার্স। আর তাদেরকে সব জানাতে হয় শেয়ার হোল্ডার্সদেরকে যে কেন তারা করতে চাইছে, হোয়াট ইজ দ্য থট প্রসেস বিহাইন্ড দ্যাট, হাউ দে ওয়ান্ট টু লুক ইনটু দ্য সেট অফ থিংস, রাইট? সো তো তাতে কি তো মানে তুমিও অ্যাজ অ্যান অ্যানালিস্ট সেই জিনিসগুলো জানতে পারছো, রাইট? আর আরেকটা আরেক রকমের এটাকে বলা হয় ট্রান্সক্রিপ্টস বলে বলা হয়। হ্যাঁ, তুমি একটু গুগলে সার্চ করবে, ধরো ইনফোসিস দিলে, তারপর দিলে তুমি মিটিং ট্রান্সক্রিপ্টস বলে জাস্ট সার্চ করবে। অনেক সময় সেগুলো ট্রান্সক্রিপ্ট গুলো কি হয়, ধরো আজকে নারায়ণ মূর্তি একটা করলো, একটা রিপোর্টারের সাথে একটা ডিসকাশন হলো, রাইট? যে রিপোর্টার একটা কোয়েশ্চেন করছে, সে আনসার দিচ্ছে, আবার রিপোর্টার কোয়েশ্চেন করছে, আবার সে আনসার দিচ্ছে। তো এই যে ডিসকাশনটা হয় তাদের মধ্যে, সেটা তুমি যদি পড়ো, হ্যাঁ, তো that will give you a lot of perspectives on various things. This is what world level ওয়ালা পড়াশোনা, বুঝতে পারছো? মানে যখন এইসব নিয়ে ভাবনা চিন্তা করবে, যেমন আরেকটা খুব ভালো জিনিস এখন মাথায় আছে, ওয়ারেন বাফেটের একটা সাইট আছে যেখানে খালি ওয়ারেন বাফেট যে প্রত্যেকটা বছর তার শেয়ার হোল্ডার্সদেরকে যে চিঠি পাঠাতো, ঠিক আছে, সেগুলো মানে পড়ার মতো, মানে তারা কেন কোন স্টক বেচেছে, তার কি থট প্রসেস গেছে তার পেছনে, হ্যাঁ, হাউ দে হ্যাভ অ্যানালাইজড অ্যারাউন্ড দিস থিংস। তোমরা একটু যদি ওয়ারেন বাফেট লেটার্স এরকম ভাবে দিয়ে সার্চ করো, আমি হোপফুলি তোমরা পেয়ে যাবে সেটা। হ্যাঁ, আজকে মনে হয় একজন মিস আউট আছে না? কি হলো ওর? এনি আইডিয়া? জানি না স্যার। তো এই হচ্ছে ব্যাপার। তো এগুলো পড়ো, হ্যাঁ, তো দিস উড বি অফ গ্রেট হেল্প, আই এম শিওর।
স্যার কোম্পানির ব্যাকগ্রাউন্ডটাও পুরো স্টাডি করতে হবে পুরো একদম মানে গোটা তুমি অ্যানুয়াল রিপোর্ট পড়লে ওখানে কোম্পানি ব্যাকগ্রাউন্ড ফ্রন্ট গ্রাউন্ড মানে সব অনেক থাকে। বেশি। অ্যানুয়াল রিপোর্ট ইজ লাইক it goes into hundreds of pages, so they হ্যাঁ have স্যার everything. They give you clarity as to কালকে যে কোনো কোম্পানিতে তুমি যদি যাও সেখানে গিয়ে সে প্রথম কোয়েশ্চেন জিজ্ঞেস করবে হোয়াট ডু নো অ্যাবাউট আওয়ার কোম্পানি। তুমি যদি ওই জন্য যে কোনো যদি ভালো একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাও একদম এটা এনশিওর করবে যে তার আগের দিন তার ইনভেস্টর ওয়েবসাইটে যাবে, ইনভেস্টর রিলেশন হ্যাঁ স্যার এতে গিয়ে সেখান থেকে অ্যানুয়াল রিপোর্টটা ডাউনলোড করবে, পুরো স্টাডি করবে সেটা। ওকে And this impress upon the interviews like anything. Okay. ওকে স্যার So ঠিক আছে শিবম। অনিরুদ্ধ তুমি তো মনে হয় কিছু করতেই পারোনি কাজ, না স্যার, রাইট? মানে যতটা টাইম পেতে চালু করেছিলাম, আমার টপিকটা ছিল স্যার রিয়েল এস্টেট ফিন্যান্সিং। তো এমনিলি আমার কাছে স্যার কোনো এমনি আইডিয়া ছিল না, বাট আমি আপনার এই ওয়েবসাইটের টপিকস গুলো ধরে ধরেই শুরু করছিলাম। যে রিয়েল এস্টেট মানেই তো প্রথমেই তো আর মানে কনস্ট্রাকশন শুরু না, তো একটা ভ্যাকেন্ট ল্যান্ড দিয়ে উপর মানে ফিন্যান্সিং এর ব্যাপারটা শুরু হয়। কেন ফিন্যান্সিং হবে, তো আপনার যেরকম একটা পয়েন্ট ছিল টাইপস অফ রিয়েল এস্টেট প্রপার্টিজ, তো কমার্শিয়াল প্রপার্টিজ হয়, ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টিজ হয়, আর তারপরে রেসিডেন্সিয়াল প্রপার্টিজ যেগুলো আমরা বানাই। তারপর অপরচুনিটি ইন রিয়েল এস্টেট সেগমেন্ট মানে কতটা স্কোপ আছে। তো এই দু চারটি পয়েন্ট দিয়ে আমি প্রথম শুরু করেছিলাম। রিয়েল এস্টেট ফিন্যান্সিংটা তো খুবই বড় একটা মানে ফাস্ট এরিয়া, মানে এটা টোটালি এরকম মানে ফাইন্যান্স করবে সেটা টোটালি ডিপেন্ড করছে কতটা কিভাবে প্রজেক্ট স্ট্রাকচারটা কিভাবে শো করানো হবে। কেন ফাইন্যান্সের ব্যাপারটা তো ডাইরেক্টলি ডিপেন্ড করে না ওইভাবে, কিভাবে দেখানো হচ্ছে, মডেল কতটা কস্টিং হবে, কি হবে, সমস্তটাই মানে এখানে রিলেটেবল হবে, তার উপরে ফিনান্সটা শুরু হবে স্যার। এলিমেন্টারি রিসার্চ শুরু করেছি স্যার, আর এমনি কোনো আইডিয়া নেই মানে কিভাবে এগোবো এখন বুঝতে পারছি। আজকে আমি একটা কাজ করব, আজকে আমি তোমাদেরকে আজকে রিয়েল এস্টেট ফাইন্যান্সিং নিয়ে কিছু জিনিস দেখাবো, ঠিক আছে? আইল শো ইট টু ইউ, বাট ইউ ডোন্ট হ্যাভ এনি মানে ইটস গোইং অন রাইট, মানে হ্যাঁ স্যার চালু করেছি, কাজটা চালু করে দিয়েছি স্যার, আজকেই চালু করে দিয়েছি। ঠিক আছে, অল দ্য বেস্ট। বিদ্যা? Yes, sir. Good evening. Sir, আমার দু তিনটে কোয়েশ্চেন ছিল রিগার্ডিং ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তো ফার্স্টে আমি বুঝতে পারছি না কি টেকনিক্যাল অ্যানালিসিসটা পুরোপুরি কন্ট্রাস্ট বলছে আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিস থেকে, কারণ ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা বেসিক্যালি কারেন্ট ভ্যালুটা দেখে স্টকস এর, অ্যাসেটস এর। তো হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম টেকনিক্যাল অ্যানালিসিস? ওটা কি হিস্ট্রি বা কারেন্টলি মানে দেখে না, অ্যানালিসিসটা করে না? না, টেকনিক্যাল অ্যানালিসিস হয় ইন টার্মস অফ চার্টস এন্ড ইন্ডিকেটরস, ঠিক আছে? তো মানে তুমি কখনো দেখেছো চার্টস, ইন্ডিকেটরস, ক্যান্ডেলস্টিকস এসব জিনিসপত্র চোখে দেখোইনি? ঠিক আছে, আজকে তোমাদের দেখাবো তাহলে। আর এছাড়া আর কোনো প্রশ্ন? ইয়েস স্যার, আমি দেখেছি এটা বলেছে দুটো পার্সপেক্টিভ আছে, লাইক দ্যাট ইজ মাইক্রো এন্ড ম্যাক্রো। ম্যাক্রোটা বেসিক্যালি পুরো ইকোনমি অ্যাজ এ হোল নিয়ে, তো মানে মানে কিভাবে এই পার্সপেক্টিভটা ডিপেন্ড করছে অ্যানালিসিসটা, ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা? সো ফান্ডামেন্টাল অ্যানালিসিসে তোমাকে ইআইসি ফ্রেমওয়ার্কটাকে খুব ভালোভাবে ফলো করতে হয়, তোমাকে ইকোনমিক অ্যানালিসিস করতে হবে। আর ইউ গোয়িং থ্রু মাই ওয়েবসাইট, মানে যেটা এই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের যে ব্রডার হেডস আছে সেটা ধরে তুমি কি এগোচ্ছো, নাকি তুমি এমনি হাত পায়ের মারছো? না স্যার, আপাতত গুগলই করেছি, তোমার হ্যাঁ, ওয়েবসাইটে ওই টু জন্য বি অনেস্ট বলছি, এখনো দেখা লাইক হয়নি। না সেটাই, দ্যাটস আ ফল্ট দ্যাট ইউ আর ডুইং, রাইট? অনিরুদ্ধ যেমন রিয়েল এস্টেটের আমার প্রত্যেকটা টপিক দেখে দেখে করছে, শিবম মনে হয় করছে, তো এরা যেমন ভাবে করছে, জাস্ট গো ব্যাক টু মাই সাইট। ওই জন্য বারবার বলছি, যেটা বলছি সেইভাবে করো, রাইট? দেয়ার ইজ আ রিজন অ্যাজ টু হোয়াই আই এম সেইং সো। তো Okay, না হলে এরকম ভাবে ইউ উইল জাস্ট গেট হেওয়ার অন থিংস, right? So just go over that, take the term, place it in Google, সেরকম ভাবে এগো, তাহলে বুঝতে পারবে যে you'll get a relation to everything. হ্যাঁ, ইউটিউব সবকিছু দেয়, কিন্তু ইউটিউব there's a difference between structured way of teaching and an unstructured way of teaching. আমরা যেই জিনিসগুলো পয়সা দিয়ে পড়াই, কেন পড়াই? কেন? বিকজ উই গিভ আ স্ট্রাকচার টু দ্য এন্টায়ার লার্নিং প্রসেস। আর ইউটিউব হচ্ছে গিয়ে আনস্ট্রাকচার্ড, তো সেখানে মানে লোক ফেল যাবে একদম, না মানে
কোথা থেকে কোথায় যাবে কিছু বুঝে উঠতে পারবে না, তো সেরকম ভাবে করে লাভ নেই। So I cannot give you my content, but then what I can give you is a structured way of looking into things. আর তুমি যদি বোঝো what is fundamental analysis and what is the ethos behind that, that's good enough. That is the objective of this. কেন তুমি নেক্সট এক বছর কেমন ভাবে অ্যানালিসিস হয় সেটাই শিখবে, রাইট, যখন তোমরা কলেজে সেকেন্ড ইয়ারে পড়বে। তো আমি এখন এক্সপেক্ট করছি না যে তুমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস একদম অ্যানালিসিস করে কোম্পানির ভ্যালু বার করো। That is not, and that is would be foolish on my part to expect that, right? But I'm just trying to give an orientation of the different areas around finance so that you guys can appreciate the different areas of finance, right? And what it brings in fold, and where the opportunities lie, and how you can look for the best of opportunities in terms of career going forward for yourself, right? I hope this is a fair, মানে এটা ঠিক কাজ করছি কি ভুল করছি? ঠিক কাজ। হ্যাঁ স্যার ঠিক ঠিক আছে স্যার ঠিক একদম কাজ ঠিক করছেন। তো এটাই করতে হবে, রাইট? তো সেটাই করার উদ্দেশ্য, কারণ নেক্সট এক বছর তো তোমরা প্রচুর ফাইন্যান্স শিখবে, হোপফুলি তোমরা। আচ্ছা, তোমাদের স্যার। ফাইন্যান্সের মানে কজন স্টুডেন্ট তোমাদের কলেজে টোটাল? টোটাল স্যার 250 প্লাস আছে, আপাতত স্যার ভরেছি 250 প্লাস আছে। মানে ফার্স্ট যারা ইয়ারে finance সবকিছু নেবে। কমন ফর এভরিওয়ান। হ্যাঁ, তো ফার্স্ট ইয়ারে Marketing common। 250 হচ্ছে যা মানে টোটাল এমবিএ স্ট্রেংথ, হ্যাঁ তাই তো? Yes. হ্যাঁ স্যার আর তার হ্যাঁ, মধ্যে এবার যজন তো তোমরা খালি এই 10 জনই ফাইন্যান্স চুজ করছো? না 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 স্যার, না স্যার আরো আছে। আরো আছে। আরো আচ্ছা, স্যার অনেকে আছে। আছে এখনো বোঝা যাচ্ছে না তো। ওকে ওকে, তারা অন্য কোথাও করছে হ্যাঁ, মানে স্যার। ইন্টার্নশিপ অনেকে হ্যাঁ, ইন্টার্নশিপ পায়ও অনেক নি। হ্যাঁ স্যার, অনেকে অনেকে করছে স্যার, এটাও confused আছে, আছে। অনেকজন আছে স্যার ইন্টার্নশিপ পায়নি স্যার, মানে হয়নি ইন্টারভিউতে সিলেকশন ওদের, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের ইন অফিস ইন্টার্নশিপ তো অনেকেই পায়নি। ওকে ওকে ওকে, এটাও আছে, সমস্যা আছে তো। ঠিক আছে। তারা জিজ্ঞেস করে না তোরা কি শিখছিস, তোরা কি করছিস? স্যার ওরা নিশ্চয়ই জিজ্ঞেস জানে করে স্যার যে তারা। বিসিএস বলে করছি ইন্টার্নশিপ, বাস তারপরে জিজ্ঞেস করছে না কিছু। তারপর না, কি জিজ্ঞেস কিছু করছে আর জিজ্ঞেস আমাদের করছে গেছিল না। স্যার। রাইট রাইট, ওকে, ঠিক আছে বিদ্যা, যেটা বললাম সেটা করো, ওকে তাহলে দেখবে ঠিক পথে এগোচ্ছ। আমি তোমাকে দেখাচ্ছি হোয়াট ইজ টেকনিক্যাল অ্যানালিসিস। হ্যাঁ, সেটা আমি বলবো তোমার। এটা কি সুকন্যা? সুকন্যা, স্যার ভিডিওটা অন করতে পারছি না, নেট কানেকশন খুব প্রবলেম করছে আজকে আমার। ঠিক আছে স্যার বলো। আমি তো বিজনেস ভ্যালুয়েশনটা করছিলাম, তো আপনাদের টপিক ওয়াইজ আমি যাচ্ছি, মানে সেটা গুগলে সার্চ করছি। তো আমি ওই ইন্টেন্সিভ ভ্যালু যেটা আছে না, ওখানে আমি আপাতত আছি। আর এই ডিসকাউন্ট ক্যাশ ফ্লো যেটা, ওগুলো আমি এবার ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ ওগুলো স্যার করছি। বুঝতে পারছো তো হ্যাঁ স্যার, মোটামুটি? বুঝতে পারছি। তাহলে সুকন্যা ইন্ট্রিনসিক ভ্যালু বুঝে গেছে আবার না কিছু। না স্যার, পুরো বুঝিনি, পড়ছি। এবার স্যার সেই কোশ্চেন তো, অ্যাকচুয়ালি আমি ওয়ারেন বাফেট আজও খুঁজে যাচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু কি। বুঝতে ওরকম পারি না। মানে ওই পড়ে যেটুকু হয় আর কি। না না, ঠিক আছে, মনে করছি। জানি স্যার। ঠিক আছে, ওকে ওকে, গুড। ঠিক আছে, আকাশ, হ্যাঁ স্যার, টেকনিক্যাল ইয়েস অ্যানালিসিস স্যার। চ্যাম্প। স্যার বিদ্যা বুঝতেই পারছে না টেকনিক্যাল অ্যানালিসিস কি, একটু না, না, বোঝাও না, ওকে। স্যার টেকনিক্যাল অ্যানালিসিস ঠিক আছে স্যার, আপনার টপিকস অনুযায়ী স্যার এখন আপাতত স্যার এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ স্যার ওই অবধি আছে, এখন অবধি কোনো প্রবলেম হয়নি স্যার, চলছে। চলছে, বোঝা যাচ্ছে, হ্যাঁ করতে স্যার, পারছো, হ্যাঁ তাই স্যার, তো? হ্যাঁ ঠিক স্যার। আছে। এবার আমার আর একটা কথা স্যার, মানে কেমন ভাবে এগোবো, আপনার টপিক ওয়াইজ তাহলে এগোচ্ছি পরপর হুম যেমন হুম আছে। হুম হুম হুম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তো টাকা কামাতে পারবে তো? এটা তাহলেই তো হলো। স্যার এবার স্যার ডিমেট ফিমেট অ্যাকাউন্ট খুলে দেখতে হবে। অ্যাকাউন্ট খুলতে হবে স্যার। না, অ্যাকাউন্ট খুলতে হবে না, তুমি করো, ইউ ডু পেপার ট্রেডিং না? ইয়েস স্যার। আচ্ছা, যে পেপার কোনো যে ট্রেডিং কোনো করেন ধরো স্যার? ইএমএ 5 ডেজ ইএমএ ট্রাই করো, এটা পেপার ট্রেডিং এ গ্রোতে তুমি স্যার একদিন অ্যাকাউন্ট খুলেছিলাম, সাহস পাই না। অ্যাকাউন্টের টাকাটা দরকার নেই তো। পেপার ট্রেডিং মানে পেপারে লেখো, আচ্ছা এই সময় আমি যদি আমার পয়সা থাকতো এই সময় আমি এটা কিনতাম, আচ্ছা আবার সকালবেলা 9:30টার সময় ধরো এটা কিনলে, আবার ধরো বিকেলে 3টের সময় গিয়ে যে তুমি একটা কল নিলে যে আজকের দিন মনে হচ্ছে এই স্টকটার এই হবে, বেসিস হোয়াট আই হ্যাভ স্টাডিড, ঠিক আছে? এবার তার ভিত্তিতে এবার 3টের সময় গিয়ে দেখো জিনিসটা কি গিয়ে দাঁড়াচ্ছে। এটা তোমার, দ্যাট ইজ হাউ ইউ ইনিশিয়ালি ট্রেড, রাইট? ইউ ডোন্ট প্লেস ইউর মানি।
but that Yes. will give you the confidence and that will help তুমি তখন নিজের নানা রকম স্ট্র্যাটেজি ভাববে আর কি সেই কনটেক্সটে। ঠিক আছে, ওকে স্যার। let's do one thing. How many of you would like to see some practical stuff? স্যার আমি সবাই স্যার সবাই 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 স্যার, চায় স্যার, সবাই। সবাই। Okay. তো ধরো আমি টেকনিক্যাল, আমি এক এক দিন এক একটা, সো দ্য ওয়ে আই ওয়ান্ট টু টেক দিস ফরওয়ার্ড ইজ গোয়িং ফরওয়ার্ড, আমরা জেনারেল ডিসকাশন করব প্রথমে, তারপর যে কোনো একটা সাবজেক্টের উপর আমি প্র্যাকটিক্যাল কিছু ভিডিওস দেখালাম বা আমার যা যা রিপোর্টস ফাইলস আছে সেগুলো হ্যাঁ স্যার ওটা ভালো I হবে। want to show to you, right? So that will give you a flavor. তো যেহেতু ও টেকনিক্যাল অ্যানালিসিস এর কথা বললো আর টেকনিক্যাল অ্যানালিসিস কি ও দেখেইনি, তো let me give her her flavor first on this. What is technical analysis? তো বিদ্যা বললো, রাইট, টেকনিক্যাল অ্যানালিসিস। তো ধরো so basically with the thing is the technical analysis are all charts and indicators, right? যে তোমাকে আমি একটা দেখাই তাহলে তুমি বুঝতে পারবে whatever I'm trying to say. স্যার এটাই Hi. In this video, ধরো একটা there is a thing in বিদ্যা যেটাকে বলে হচ্ছে MACD. MACD is like মানে বেসিক্যালি চার্টস ইন্ডিকেটরস দেখিয়ে তোমার কিরকম ভাবে তুমি বুঝতে পারবে যে তোমার প্রাইস কিরকম ভাবে মুভ করছে। ঠিক আছে, বিদ্যাকে দেখতেই পাচ্ছি না, স্যার দেখতে পাচ্ছেন আমার ভিডিও অন আছে বাট হ্যাঁ না দেখতে পাচ্ছি এখন। ইউ আর এবল টু সি দ্য স্ক্রিন, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ, সো সো আমি এটাকে স্টপ করে রাখছি। মাই অবজেক্টিভ ইজ নট টু রিয়েলি গিভ ইউ জ্ঞান অ্যারাউন্ড দ্য ডিফারেন্ট টাইপস অফ টেকনিক্যাল ইন্ডিকেটরস দ্যাট ইউ নিড টু স্টাডি, বাট জিনিসটা স্টাডিটা এরকম ভাবে হয় আর কি, মানে এরকম চার্টস থাকে, এগুলোকে বলে ক্যান্ডেলস্টিক্স, এরকম, হ্যাঁ এরকম অনেক ইন্ডিকেটরস থাকে। ঠিক আছে, তো এরকম ক্যান্ডেলস্টিক্স ইন্ডিকেটরস এই দিয়ে তোমার প্রাইস মুভমেন্ট ডিসাইড হয়। ঠিক আছে, ধরো তুমি আজকে এখানে দাঁড়িয়ে আছো, somewhere you are standing over here, so how things are going to move in the future, right? Maybe 1 year or 1 month down the lane, or maybe আজকে এখনো ধরো সকালে 9:30 বাজে, তুমি বিকেল 3টে পর্যন্ত, সো 1 মিনিট চার্টস হয়, 5 মিনিটস চার্টস হয়, আওয়ারলি চার্টস হয়, উইকলি চার্টস হয়, ইয়ারলি চার্টস হয়, রাইট? তো কিরকম ভাবে সেই with the help of charts and indicators you are trying to assess the movement of the price of it may be of an underlying, so that underlying may be a stock, that underlying may be a commodity, that underlying may be some forex, forex মানে INR, USD, INR, but Foreign JP, foreign exchange, right? So that underlying can be anything, right? But then how things may possibly move, for that you take help of a type of analysis which is very different than the other set of analysis that we get to do, right? Which we do in fundamental analysis, or say in valuation or equity research, or say M&A, সেখানে জিনিসটা অন্যরকম ভাবে হয়, আর টেকনিক্যাল অ্যানালিসিস একদম অন্যরকম ভাবে হয়। It is on the basis of charts and indicators primarily. So just to keep this thing very easy, I mean, I don't want to complicate with you, complicate in terms of the communication, so that তুমি ঘেটে গয়ে গেলে সেটা করে লাভ নেই। হ্যাঁ, কিন্তু এটা এটা মানে তুমি ফার্স্ট টাইম এরকম কিছু দেখছো নাকি? এর আগে কোন দেখোনি, রাইট? তো সো এরকম একটা জিনিস হয়। তো এরকম রিলায়েন্সের ধরো তুমি স্টক নিয়ে আমি বুঝিয়েছি, হ্যাঁ। তো there is a site called tradingview.com. তো ট্রেডিং ভিউতে গিয়ে তোমরা যদি একটু স্টাডি করো, সেখানে ধরো রিলায়েন্স বা যে কোনো কোম্পানি, বড় উইপ্রো দিলে, দিলে, এবার সেখানে তো একটু ওইটা নিয়ে ঘাটাঘাটি করলেই তুমি বুঝতে পারবে যে দিস আ গেম অফ চার্টস এন্ড ইন্ডিকেটরস।
ওকে, তো আমি ফার্স্ট টেকনিক্যাল অ্যানালিসিস করি অলমোস্ট ইন 98 অর সো, প্রায় 22 বছর আগে, ফ্রম আ পার্সন কল ধীরজ মহিন্দর। অ্যান্ড ধীরজ মহিন্দর ওয়াজ লাইক, হি ওয়াজ মানে অসম পার্সন, মানে মেটাস্টক বলে একটা ট্রেডিং সফটওয়্যার হয়, হি ওয়াজ দ্য ওনার অফ দ্যাট। অ্যান্ড কলকাতায় বসে মানে পুরো শেয়ার মার্কেট আছে বোম্বেতে, কিন্তু হি ওয়াজ বেস্ট আউট অফ ক্যালকাটা। তো সেখানে আমি প্রথম আই গট মাই সেলফ এক্সপোজ টু টেকনিক্যাল অ্যানালাইসিস। তারপর তো অনেক জায়গায় অনেক 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 শিখেছি এতে। তো সো জাস্ট আই ওয়ান্টেড টু গিভ ইউ আ পার্সপেক্টিভ। একটু বোঝা গেল একটা, মানে ইট ইজ অন দ্য বেস অফ চার্টস অ্যান্ড ইন্ডিকেটরস, ইটস নট অন দ্য বেস অফ নাম্বারস। Fundamental analysis is on the basis of number calculation, number crunching. আর এটা হচ্ছে কি visual representation of those numbers. So this is where the difference lies between the two. Live. Yes. ঠিক আছে? Got it. This is what the underlying factor is. তো আমি একটা কাজ করি, এটা was the first objective of mine to show you this. আমি একটা কাজ করি, let's start with আজকে একটু, it's already 8:55, আমি একটা তোমাদেরকে যে কার রিয়েল এস্টেট ফাইন্যান্সিং কে করছে, অনিরুদ্ধ স্যার। হ্যাঁ হয়তো তোমাকে একটা জিনিস দেখাই, এতে অন্যরাও দেখলে বুঝতে পারবে। খালি জিনিসটা হচ্ছে যে না, অনিরুদ্ধকে একটা আমি কেস স্টাডি দেখাই আজকে, তোমরাও দেখো যে একটা একটা ধরো কেস স্টাডিটা এরকম, এটা হচ্ছে রিয়েল একটা প্রজেক্টে যেটাতে আমি নিজে কাজ করেছি। সো দিস ওয়াজ আ বেসিক্যালি রিয়েল এস্টেট প্রজেক্ট which was coming up at a place in বিলাসপুর, মধ্যপ্রদেশ। ঠিক আছে, এবার একটা কোম্পানি ভাবো এত কোটি কোটি টাকা দিয়ে একটা প্রজেক্টে ইনভেস্ট করছে, রাইট? So they have to be very clear as to what is going to be the potentiality of this project at that particular place. তাই তো, তাদেরকে তো অ্যাসেস করতে হবে। সেখানে অ্যাসেসমেন্টে ভুল হলে সে পয়সা ওতে ইনভেস্ট করে দিল, তারপর গিয়ে যদি সেটা না চলে তাহলে কত টাকার লস, তাই তো? Yes, sir. তো এই অ্যাসেসমেন্টটা কি করে হয়? So what companies do is that they place across, they take help of agencies who does the work for them, right? And so this is one of the activity which is undertaken. তো এটা আমরা এক্সাক্ট ওই যে রিপোর্ট, সেই রিপোর্ট থেকে নেওয়া আর কি, তোমাদেরকে দেখাই একটু, জাস্ট বিয়ার উইথ মি অন দিস, কারণ এটা একটু সব ভিডিওর আগে আছে। দেখো আমার এই হচ্ছে স্টে রিলেভেন্ট। সো দেখেছো না? তো you guys and me as well have to, we all have to stay relevant. That is what the tagline is. Hi. So now we are going to discuss on a real life case study of a residential township development project which had been planned to come up in a village near Bilaspur. So let us first see the set of inputs that has been gathered post the primary and secondary research that had been initiated. We get to see that Bilaspur is the second largest city of the state flats coming up, among which তো how the, so it's basically প্রথমে আমরা সামারি কথা বলছি, মানে আফটার দ্য মানে অ্যানালিসিস হয়ে যাওয়ার পর কি কি জিনিস আমরা অ্যাসেস করছি ওই জায়গাটা, ঠিক আছে? So I'm not taking you slide by slide, I do not to bore you on this, কারণ এটা একটু ভালোভাবে করতে হবে, বুঝতে হবে, there is a continuity in that. But what I'm trying to show is the summary of key findings তোমার একটা রিপোর্টে তোমার is the first element, right? তারপর হচ্ছে is nature of
যেটা মেন জায়গাগুলো আমি দেখাচ্ছি তোমার। এবার দেখো এখান থেকে গেম শুরু হলো যে কিরম ভাবে তুমি এবার যখন তুমি অ্যাসেস করতে চাইছো যে ওই জায়গাতে জিনিসটার ডিমান্ড আছে কিনা, ঠিক আছে, তুমি কি করে করবে, তার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে কোয়েশ্চেনার বানাতে হবে, তাই তো? তুমি ওখানে গিয়ে তুমি কাদের সাথে কথা বলবে ওখানকার, স্যার তুমি স্যার এটা কি লোকাল সার্ভে করতে হবে, মানে লোকাল সার্ভে এটা ডোর টু ডোর করতে হবে নাকি মানে? সেটাই বলছি তোমাদের। হ্যাঁ তো তোমাকে প্রথমে কোয়েশ্চেনার বানাতে হবে, 3 রকমের কোয়েশ্চেনার বানাতে হবে। একটা হবে হচ্ছে গিয়ে ফর the set of people, the local people out there, so that you understand that what is their requirement, right? সেকেন্ড হচ্ছে গিয়ে তোমাকে ওখানকার ডিলার যারা থাকবে, মানে যারা ধরো ওখানকার ব্রোকার, ঠিক আছে, সেই ব্রোকারদের সাথে তোমার লোকাল ব্রোকারদের সাথে কথা বলতে হবে। আর তৃতীয় কথা বলতে হবে হচ্ছে গিয়ে ওখানকার যারা কনস্ট্রাকশন করছে আর কি, হ্যাঁ, কনস্ট্রাকশনের যে মালিক সে তো কথা বলবে না, কিন্তু ওদের যে অফিসেস থাকে, সেলস অফিস, একটু তোমাকে ওখানে গিয়ে আমি সার্ভে করতে এসছে বলে তো হবে না, একটু তোমায় আমি এরকম বাড়ি কিনতে ইচ্ছুক, হ্যাঁ আমরা প্রপার্টি দেখছি, তা আপনারা কি কেমন দিচ্ছেন, এই করছেন। এবার একটা গিয়ে আরেকটা প্রশ্ন করা যে ওইখানে তো কম পয়সা পাওয়া যাচ্ছে, ওখানে কি ডিফারেন্স, আপনারা কি ফিচার্স দিচ্ছেন, বেনিফিটস দিচ্ছেন, একটু ক্যামোফ্লেজ করে গিয়ে these are the real practical stuff which I'm telling you. স্যার এটা অরিজিনালি তো আমি স্যার একটা ইনভেস্টমেন্ট ব্যাংকের লোক হিসেবেই তো যাচ্ছি, মানে নট অ্যাজ আ স্যার, বাট মানে নিজেকে আইডেন্টিটি হাইড করে। এবার দুটো জিনিস হয়, একটা হয় হচ্ছে যে যখন তুমি অ্যাজ আ এজেন্সিও যেতে পারো, যে তুমি একটা মার্কেট রিসার্চ এজেন্সি, তুমি এই কাজটা করো, সেটাও হতে পারে। অথবা তুমি ধরো ইনভেস্টমেন্ট ব্যাংকার হয়েছো, ঠিক আছে, এবার তোমাকে কোম্পানি কোনো এরকম রিসার্চ করে রাখেনি, তখন তোমাকে অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট ব্যাংকার ইউ হ্যাভ টু হেল্প দ্য কোম্পানি ডু ইট, রাইট, অ্যান্ড ইউ হ্যাভ টু সাজেস্ট দেম কি স্যার এই জিনিসটা আমাকে ভালোভাবে বোঝাতে গেলে ব্যাংকারকে টাকা দেওয়া যায়, আমাকে এই জিনিসটা কিন্তু প্লেস করতে হবে, তো তার জন্য আই নিড টু ডু দ্য স্টাফ। তো এবার সেই ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর অনেক সময় ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর নিজস্ব টিম থাকে যারা এই জিনিসটা করে, অথবা দে গেট ইট ডান বাই সাম আদার এজেন্সিস, ঠিক আছে, ওইসব নিয়ে মাথা। Sir, you're not audible. Hello. স্যার আওয়াজ Yes, কেটে sir, গেছে you স্যার, are not audible. স্যার নট অডিবল। না স্যার, Not yet. না স্যার শোনা যাচ্ছে না। নেটওয়ার্ক প্রবলেম হবে স্যার। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এবার শোনা হ্যাঁ, যাচ্ছে, স্যার, শোনা যাচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম আছে, কেটে কেটে আসছে এবার। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক স্যার আছে। অডিবল স্যার। তো কিরম ভাবে হয় ওতে মাথা ঘামিও না, কি হচ্ছে তাতে মাথা ঘামাও, ঠিক আছে, যে কেন মানে কি স্টাডি হচ্ছে, এর পেছনে ঘটনাটা কি ঘটছে। Profession wise, 49% of the তো এইখানে যেমন এবার যেটা বলছিলাম, তো 3 রকমের লোক আছে, একজন হচ্ছে দ্য ব্রোকার, ডিলার, আর তৃতীয়টাকে যে কনস্ট্রাকশনের মানে সেলস কোম্পানি অফিস যেগুলো, তারা, সেলস হ্যাঁ। অফিস। এবার তুমি এবার তুমি জেনারেল কিভাবে রিসার্চ করা হয়, এবার তুমি যদি লোকের কাছে গিয়ে দাদা দাঁড়ান দাঁড়ান আপনি কি বাড়ি কিনবেন, সেরকম বললে তো হ্যাঁ সে কাজে যাচ্ছে, সে পেটাবে, রাইট? তো জেনারেলি কি হয়, ইউ গো টু আ লোকাল মল নিয়ার বাই, এবার মলে একটু ঠান্ডা এসি এনভায়রনমেন্ট, সেখানে গিয়ে তুমি লোককে জিজ্ঞেস করলে, হ্যাঁ তারাও একটু ঘোরার মুডে আছে, একটু কথা বলার মুডে আছে, তো তোমায় সেই মুডটা বুঝতে হবে লোকের, তো তখন গিয়ে তাদেরকে ধরবে, স্যার বাড়ি কিনবেন, হ্যাঁ, কত বড় বাড়ি কিনবেন, হ্যাঁ, তার মানে বেসিক্যালি একটা কোয়েশ্চেন নিয়ে যেতে হবে, তাকে বলতে হবে যে আমাকে একটু হেল্প করুন, আর ইফ ইউ ক্যান গিভ সাম গিফট অর সামথিং লাইক দ্যাট, কি স্যার থ্যাংক ইউ ফর গিভিং দ্য টাইম এন্ড দিস আ গিফট আই ক্যান, মানে ফর স্পেন্ডিং ইউর টাইম, এটা ছোট গিফট কিছু দিলে, ঠিক আছে। তো সেখানে সেই কোয়েশ্চেনারে সব রকমের তোমার কোয়েশ্চেন থাকবে, যে মানে
তারা কিরকম বাড়ি চাইছে, whether they're looking for flats or they're looking for own houses, ফ্ল্যাট চাইলে 4 বিএইচকে চাইছে কি 3 বিএইচকে চাইছে বা 2 বিএইচকে চাইছে, কেন চাইছে, ওদের ওদের যেমন এইখানে ইন্ডিপেন্ডেন্ট হাউস চাইছে না ভিলা চাইছে না ফ্ল্যাট চাইছে, রাইট? ওরা ওরা যারা কিনছে তা বা যাদের সাথে তোমরা কথা বলছো, রাইট? তো তারা কি সার্ভিসে মানে চাকরি করে বা সেলফ এমপ্লয়েড না বিজনেসম্যান, রাইট? কিরকম রকমের ওরা বাড়ি কিনতে চাইছে, 1 to 3 বা 4 বা 5 above 5 কত বড় সাইজের ওরা কিনতে চাইছে, যারা যাদের সাথে তোমরা কথা বলেছো তারা কেমন বয়সী, এজ ওয়াইজ 25 থেকে 30 বছর, 31 থেকে 40, above 40 years, right? So these are the different set of things on the basis of which you try to create a do a study, right? স্যার এনি ওয়েবসাইট স্যার যেখান থেকে মানে এরকম ডাটা পাবে, মানে আগে এগুলো সব মানে গিয়ে ওই জন্য বলি তো আমি আমার এই প্রোগ্রামে এমন সব জিনিস আছে যেগুলো আমি নিজে করেছি, ঠিক আছে? এখানে এইগুলো তুমি কোথাও পাবে না। দ্যাট ইজ দ্য এসেন্স অফ হোয়াট আই এম প্লেসিং অ্যাক্রস। তো এগুলো সব আমার হচ্ছে গিয়ে হাতে নাতে করা জিনিস। ওই জন্য বলি না, ওয়াই আই এম সেইং, আমি বড় করে বলছি প্র্যাকটিক্যাল কাজ শেখাবো, আর তারপর যদি না শেখাই তো এইখানেই তো মিসিং হয়ে যায় না, এগুলোই কলেজ শেখায় না, শেখাতে পারে না ফর হোয়াট এভার রিজনস। আই এম নট ট্রাইং টু সে দ্যাট। ওরাও যা শেখায় সেটাও দরকার, কারণ বেসিক না শেখালে কাউকে তো বেসিকটা শেখাতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে ওই খালি বেসিক জানলে চলবে না, এবার বেসিকটাকে অ্যাপ্লিকেশনেও জানতে হবে, তবে গিয়ে তুমি ইন্টারভিউতে তুমিও বলতে পারবে, লোকটাও অ্যাপ্রিসিয়েট করবে তুমি যে জিনিসটা জানো। ইউ গেটিং হোয়াট আই এম সেইং? সো তো এইরকম হচ্ছে গিয়ে এখানে মনে হয় আমরা এই স্লাইডটাকে নিয়ে বেশি ডিসকাশন হয়েছে। Information in context of তারপর হচ্ছে গিয়ে কি, ধরো ওখানকার লোকাল ডেমোগ্রাফিক্স কি, কেন তুমি 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 যে ওখানে একটা জিনিস ইউ আর কামিং আপ উইথ আ প্রজেক্ট ওভার দেয়ার, রাইট? সো ইউ নিড টু understand what's the population over there, what's the density, what is the population growth rate over there. কেন তুমি যে আজকে তুমি তুমি ফাইন্যান্সিং নিচ্ছ, তোমার প্রজেক্ট তৈরি হতে হতে 3-4 বছর লেগে যাবে, রাইট? এবার 3-4 বছরে পুরো ডেমোগ্রাফি কত কিছু চেঞ্জ হয়ে যাবে। You need to understand how the population is going to grow over the years. What is the average of literacy? Everything counts, because everything is like তোমাকে as an investment banker তোমাকে স্ট্রেংথটাকে প্লেস করতে হবে টু দ্য ব্যাংকার, রাইট? যে ভাই রিয়েলি এখানে একটা এরকম প্রজেক্টের দরকার আছে, and for that you have to do undertake analysis and research. তারপর মানে ওখানকার ইলেকট্রিক পাওয়ার সিচুয়েশন কেমন, ক্লোজেস্ট রেলওয়ে কত দূরে, ওখানকার পাওয়ার প্ল্যান্ট, সিমেন্ট প্ল্যান্ট, ইন্ডাস্ট্রি, শপিং মল, ব্যাংকস, হসপিটালস, কমার্শিয়াল সেন্টার্স। কেন একজন যে ওখানে বাড়ি নেবে সে লোকাল সব জিনিসপত্র হাতের কাছে যাতে হয় সেটা দেখবে, রাইট? সো এভরিথিং শুড বি ইন ফেভার অফ দ্যাট। সো ইউ হ্যাভ টু place across all those set of things. তারপর what are the different industries, key employing industries, কেন ওখানে লোকে যে কিনবে, ওখানে লোকে থাকবে যখন ওখানে লোকেরা চাকরি বাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, তবে গিয়ে তো সে ওখানে থাকবে। তো ওখানে কি ব্যবসা বাণিজ্য আছে, আর এইসব কথা ব্যাংকার তোমার কাছে প্রশ্ন করবেই। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ওখানে কি কি বেস ইন্ডাস্ট্রি আছে, তো কতগুলো ইউনিট আছে, কত এমপ্লয়মেন্ট দিচ্ছে, what are the industry this thing scenario, local industry scenario over there, right? তো তার সম্বন্ধে তোমায় বলতে হবে। Is it interesting, guys? Yes sir. Yes sir. Yes sir. Yes sir. তারপর এরকম ভাবে তোমাকে একটা ইমেজ প্লেস করতে হবে যেখানে তোমাকে দেখাতে হবে যে আসলে বিলাসপুর জায়গাটা, কিন্তু আসল যে প্রজেক্টটা আসছে সেটা হচ্ছে এই জায়গা কল সাইদা। Now Saida is 9 kilometers from the heart of Bilaspur, right? I'm just giving you a flavor so that you appreciate whatever I'm trying to say. এতক্ষণ খালি ওয়ার্ডস হচ্ছিল, রাইট? প্রত্যেকদিন ভাবছে তো আসছে আর জ্ঞান মারছে, কিন্তু this is what the true picture is, right? So I'll slowly unwind those pictures so that you get a clarity. খালি মানে it won't be restricted only into words, right? So
So এরকম you have to give a picture around this. So it is just to give Get you to know more give you Saida. give you give you a See you there. flavor তার around. মানে প্রজেক্টটা যে আসছে তার জন্য মানে এটা কেন আসবে, তার যে কি 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 ফ্যাক্টরস যেগুলো Absolutely. এটা একটা সাকসেস project পাবে একটা কিনা কামিং ডেজে, absolutely মানে সেটা আমাদেরকে আগে থেকে আর কি মানে একটু ব্যাকে গিয়ে ভেবে আর কি এগোতে হবে। হ্যাঁ, আর সেটাও একটা, দ্বিতীয় হচ্ছে গিয়ে যে ব্যাংকার পয়সা দেওয়ার আগে তো সে তো তোমাকে অনেক প্রশ্ন করবে না, সো ইউ Yes. শুড বি হ্যাভিং দ্য আনসার টু দোজ সেট অফ কোয়েশ্চেন্স, এন্ড ফর দ্যাট ইউ হ্যাভ টু place a report properly to them, right? Yes. তো এখানে যেমন তোমার অ্যাবাউট সায়দা এইসব বাস স্ট্যান্ড কত দূর, কত দূর, এভরিথিং। একটা পয়সা দেওয়ার আগে কিন্তু ব্যাংকার সব জানতে চাইবে যে ভাই কোথায় হচ্ছে, কি হচ্ছে, কেন হচ্ছে। আবার ওই বলছি না 5WH স্টেটমেন্ট, তুমি আজকে একটা তোমার বন্ধু যদি 20 টাকা ধার চায়, তুমি কত প্রশ্ন করো তুমি ভাবো, হ্যাঁ? এখানে লোক কোটি কোটি টাকা হ্যাঁ স্যার। তোমায় দেবে, তুমি প্রশ্ন করবে কিনা, রাইট? তো so it's all about that, right? So distance from major locations in the district, Important from the perspective of where the project D'accord. is coming up. so key infrastructure from near cities কি, near railway station কি, near airport কি, স্কুল কোথায়, বাস স্ট্যান্ড কোথায়, কলেজেস কোথায়, শপিং মলস কোথায়, হসপিটালস কি কি আছে, রাইট? কেন একটা লোক ওখানে থাকতে গেলে, এবার দেখো, এবার লোকেশন প্রেফারেন্স, সাইদা ইজ নট প্রেফার্ড, কোন কোন কারণে প্রেফার্ড না, মানে 250 জনের সাথে কথা Sir, you are not Sir, audible. you are not audible. Sir. স্যার আপনার আওয়াজ আবার কেটে গেছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। Yes. তো এখানে 200-250 জন লোককে প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে? এবার তাদের প্রশ্নটা কি করা হয়েছে, would you prefer to purchase or invest in the residential property at Saida? ওকে, তো সেখানে কিছু লোক মানে 63% লোক বলেছে না আমরা ইনভেস্ট করতে চাই না, আর 37% লোক বলেছে হ্যাঁ। কেন চাই না, কেন বলেছে? বিকজ অ্যাওয়ে ফ্রম বিলাসপুর সিটি, দ্যাট হ্যাজ বিন দ্য মেজর কনসার্ন, রাইট? তো তোমাকে এরকম ভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে যে কেন একটা লোক বলছে যে আমার পছন্দ না ওই জায়গা, আর একটা লোক বলছে আমার ওই জায়গাটা পছন্দ, ঠিক আছে? কমিউনাল ইমব্যালেন্স মানে অনেক সময় হয় না, মানে নানান রিলিজিয়ন লোকের আধিপত্য বেশি, তো একটা রিলিজিয়নের লোক আরেকটা রিলিজিয়নের জায়গায় থাকতে পছন্দ করে না। লো এক্সপেকটেশন অফ ভ্যালু অ্যাপ্রিসিয়েশন অফ প্রপার্টি, মানে ওরা ভাবছে যে প্রপার্টি ভ্যালু বেশি অ্যাপ্রিসিয়েট করবে না ইন দ্য আপকামিং ডেজ। ল্যাক অফ ডিজায়ার্ড অ্যামিনিটিস ফেসিলিটিস অন দ্য লোকেশন, ভালো ফেসিলিটিস নেই আশেপাশে। আনঅ্যাভেলেবিলিটি অফ ডিজায়ার্ড ইনফ্রাস্ট্রাকচার, ডাউট ওভার লিগালিটি অফ ল্যান্ড, যে ল্যান্ডে এরা বানাবে সেটা নিয়েই ওদের বেসিক জায়গায় প্রশ্ন আছে যে এটা হয়তো লিগাল না। আর যারা হ্যাঁ বলছে তারা কেন বলছে অ্যাওয়ে ফ্রম সিটি কনজেশন, তো তারা এমন জায়গায় থাকতে চায় যারা একদম প্রপার সিটিতে না, একটু সিটির বাইরে থাকতে চায়। তারা ভাবছে অ্যাপ্রিসিয়েশন অফ প্রপার্টি ভ্যালুজ ইন নিয়ার ফিউচার। বুঝতে পারছো? Your work is to represent what the real psyche is behind all those people with whom you have spoken over there. Yes, sir. Investing is a region. The preferred capital value. তারপর হচ্ছে কি এরকম স্প্লিট অফ প্রেফারেন্স টুয়ার্ডস ইউনিট টাইপ, মানে লোকেরা কি 2 BHK পছন্দ করছে, জাস্ট আ সেকেন্ড, 2 BHK পছন্দ করছে, 3 BHK, কত পার্সেন্টেজ লোক 2 BHK এর দিকে যাচ্ছে আর কি, হ্যাঁ? So 3 BHKs and 2 BHKs are largely in demand together. They demand about 85% of the respondents. তো তুমি ধরো 1 BHK বানিয়ে বসে আছো বা 4 BHK বানিয়ে বসে আছো, তাহলে তোমার বিক্রি হবে না, লোক চাইছে 3 BHK 2 BHK। বুঝতে পারছো? তো তোমাকে তো সেই বুঝে তোমাকে এটাকে ইনভেন্টরি বলে, রিয়েল এস্টেট ইনভেন্টরি। সো ইউর ইনভেন্টরি হ্যাজ টু কাম আপ ইন দ্যাট কনটেক্সট, রাইট? সো হোয়াট ইজ দ্য প্রেফার্ড ইউনিট সাইজ, মানে ঠিক আছে এবার 3 BHK 2 BHK বোঝা গেল, কিন্তু কত বড় চাইছে? 800 স্কোয়ার ফিটেও 3 BHK বানানো যায়, আবার 2000 স্কোয়ার ফিটেও 3 BHK বানানো যায়। তো কত স্কোয়ার ফিটের জেনারেল লোকেরা চাইছে, কত টাকার মধ্যে চাইছে তারা? একটা 2 BHK কিনলে লোকেরা মোটামুটি 1000 থেকে 1500 মধ্যে 16 থেকে 25 লাখের মধ্যে চাইছে, বুঝতে পারছো? বা 3 BHK হলে 25 থেকে 33 লাখের মধ্যে চাইছে। So
সো জিনিসটা হচ্ছে তারপর এরকম হচ্ছে ইম্পর্টেন্স অফ ফ্যাক্টরস ওয়াইল ডিসাইডিং অন দ্য পারচেজ অফ রেসিডেন্সিয়াল প্রপার্টি, রাইট? যে তুমি একটা প্রপার্টি যখন তুমি করছো, which is getting to be the most, which is getting to be the critical factor for deciding as to whether they should be purchasing this property. তো এখানে যেমন রেটিং অফ ফ্যাক্টরস, 12 being highest and 1 being lowest, মানে এখান থেকে লো আর উপরে যত হাই, রাইট? এটা হচ্ছে রেটিং। আর কনসিডারেশন ইন ফ্যাক্টরস ইন পার্সেন্টেজ, মানে এইটা যত এইদিকে তার মানে বেশি কনসিডার করছে, তার মানে রেটিংও ইম্পর্টেন্ট আবার বেশি পার্সেন্টেজ ইম্পর্টেন্ট। তার মানে সবথেকে বড় হচ্ছে ভ্যালু অফ প্রপার্টি। So value of property is very critical from a buying standpoint. বুঝে যাচ্ছে ব্যাপারটা? এটা বুঝলাম না এই গ্রাফটা হচ্ছে যে এইগুলো হচ্ছে সব factors while deciding on the purchase of residential property. একটা প্রপার্টি কেনার সময় these are the different factors: location preference, return on investment, floor rise, community preference. এগুলো factors যেগুলো আমরা আগেও দেখলাম। কিন্তু এই ফ্যাক্টরস গুলোর মধ্যেও কোনটা মেজর ফ্যাক্টর, কোনটা অতটা ইম্পর্টেন্ট না, তোমাকে সেটা ক্লাসিফাই করতে হবে। সো দিস ইজ ওয়্যার উই আর ট্রাইং টু প্লেস দ্যাট অ্যাক্রস। তো তাতে দেখা যাচ্ছে তার নিয়ে একটা স্টাডি করা হয়েছে, এর পেছনে একটা এক্সারসাইজ যায় যেখানে তুমি এই পুরো রেটিংটা করো, সেখানে দেখা যাচ্ছে যে ভ্যালু অফ প্রপার্টি ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল ফ্যাক্টর অ্যামং অল দ্য ফ্যাক্টরস। তারপরে হচ্ছে গিয়ে মানে 85 to 90% critical factor, and a very important factor is connectivity, highway, railway station. বুঝতে পারছো? তো তোমার যদি তুমি যেখানে প্রজেক্ট আনছো সেটা is very far away from a railway station, then obviously your project is not going to be sold. তো it's not about only placing একটু টাকা নেওয়া from the bankers, কালকে তুমি ফেসে যাবে, তুমি বাড়ি বানিয়ে যদি বেচতে না পাও তাহলে তো তোমার মানে ব্যাংকার আবার তোমার পেছনে দৌড়বে। তার থেকে বেটার বাবা ওই প্রজেক্ট করো না। বুঝতে পারছো? তো স্টাডি ইজ নট অনলি ফর দ্য ব্যাংকার বাট ফর দ্য পারসন হু ইজ অ্যাকচুয়ালি taking this project and getting into this business. They have to have clarity whether what they're thinking is right or wrong. রাইট? তবে গিয়ে মানে তার ভাব তো কোটি কোটি টাকা কত বছর তাদের লাগবে এই পুরো জিনিসটা করাতে, কত মেহনত যাবে, এনার্জি যাবে, পরে গিয়ে যদি মালটা বিক্রি না হয়, what sort of a soup they are going to get into? So they need to be very assured of the fact. তো এরকম ভাবে পুরো অ্যানালিসিস হয়। This is how I'm just trying to give a flavor of what মানে কিরকম ভাবে অ্যানালিসিস হয় পুরো জিনিসটা। বোঝা যাচ্ছে? আমি আর তোমাদেরকে আর বেশি করব না, বাট ডিড ইউ গেট আ লাইক পার্সপেক্টিভ, একটা ক্ল্যারিটি বিল হলো? আর এটা জাস্ট তোমাকে মার্কেটিং এর মার্কেট রিসার্চের একটা ছোট্ট সেকশন দেখালাম, তার মানে বুঝো যে তোমাদের কত কিছু শেখার আছে। এর পেছনে কত মডেল হবে, টেকনিক্যাল অ্যাসেসমেন্ট হবে, মানে there is lot of study that goes behind really, and that is what makes the work interesting, right? আর সেটা মানে বুঝতে পারছি, এটা খালি বসে বসে খালি ওই ফাইন্যান্সের এক্সেল বানানো না, সেটাই বোঝাবার তোমাদেরকে চেষ্টা করছি এতক্ষণ ধরে। তোমরা যদি খালি ভাবো যে আমি বসে বসে এসির মধ্যে বসে বসে আমি খালি এক্সেল বানাবো সেটাই চাকরি, বা কিছু কম্পিউটারে বসে বসে আমি ওই চারটে প্লাস মাইনাস করলাম, সেটা না। this is what the real work is, this is what analysis is, this is how you need to analyze stuff. বোঝা যাচ্ছে নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? না স্যার বোঝা যাচ্ছে। I hope you are appreciating, right? মানে Yes sir. বিদ্যা, সুকন্যা, অরিজিৎ, Yes sir. Yes sir. ঠিক আছে। তো 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 এইরকম ভাবে পুরো জিনিসগুলোকে অ্যানালিসিস করতে হবে, বানাতে হবে, তৈরি করতে হবে, প্রেজেন্ট করতে হবে, তবে গিয়ে চাকরি পাবে ভালো। আর এইসব তোমাকে কেউ শেখাচ্ছে না মার্কেটে, কেউ। আর এইগুলোই শিখতে হবে। তুমি যদি এরকম একটা রিপোর্ট বানিয়ে নিয়ে গিয়ে কোনো ইন্টারভিউয়ারকে দাও, ও দাঁড়িয়ে যাবে, বুঝলে? ও দাঁড়িয়ে যাবে তোমাকে নেবার জন্য, চাকরি নেবার জন্য। লোক নেই যারা এরকম ভাবে কাজ করতে পারে মার্কেটে। তোমাকে মানে বারবার তোমাদেরকে বলছি, 18 বছর আমি স্পেন্ড করেছি মুম্বাই। আমি জানি, আই হ্যাভ বিন ইন দ্য বেস্ট অফ প্লেসেস, ইন দ্য বেস্ট অফ প্রোফাইলস। 15-20 লাখ টাকা স্যালারি, যেখানে আমার বাজেট মানে আমি লোককে দিতে পারি 15-20 লাখ টাকা স্যালারি, সেই পয়সা দিয়ে এরকম কাজ আমি পেতাম না। তো মানে কি লোক নেই ভাবো, মানে কি কমতি লোক।
That forced me to think কি ভাই এসব কেউ শেখাচ্ছে না, let me do, right? সবাই বলে না যে অন্য কেউ করে না, নিজেকেই করতে হয়। সো দ্যাট ইজ হোয়াট, মানে আমাকে এই পুরো জিনিস বানাতে আমার 3 বছর সময় লেগেছে, 2.5 থেকে 3 বছর। There's a lot of effort that has gone behind whatever I'm placing out, right? So objective is not about my programs or stuff like that, but I'm trying to give you a flavor. My work over here is to give you a clarity or build a thought process in you কি ভাই কিরকম জিনিস সে কাজ তোমাদের করতে হবে, এর পেছনে কি কাজ করতে হয়, কি মেহনত যায়। মানে this is the best time, because then you'll think on those lines for the next 1 year, and then you are going to equip yourself for this 1 year, and then you are going to get for the best of interviews। আর এই কাজ তুমি সামনে নিয়ে গিয়ে যদি লোককে দেখাও, খালি তুমি করো নি, তুমি যদি খালি এটাকে নিয়ে গিয়ে দেখাও যে স্যার আমি বুঝি এই জিনিসটা করতে হবে, তুমি বলো তুমি পছন্দ করবে কি করবে না? তুমি যদি তার জায়গায় থাকো, স্যার করবো স্যার। Yes, sir. It's very obvious, right? হুম মানে জাস্ট স্যার আমি জানি এই জিনিস করতে হবে, এইটা করতে আমি চাই, আপনি কি সেই জায়গাটা আমাকে দিতে পারবেন যেখানে আমি এই জিনিসটা করতে পারবো? তো গেম তখন উল্টো, তখন তার উপর চাপ, তাকে দিতে হবে কাজ যে এরকম কাজ তুমি করতে পারো যাতে, বুঝতে পারলে? গেম তখন কিন্তু অন্য, তখন তুমি তোমার পজিশনটা তার মাথায় কিন্তু অন্যরকম করে দিলে, তখন আর তুমি সেই বাচ্চা ছেলে এটা এই খেলাওয়ালা কাজ করি 20,000 টাকা মাইনে, সেই না। You are positioning not yourself, but you're positioning yourself in the eyes of the other person, that boss, I know what it means, and I'm really serious about it, and I really want to do some great work. And the way I have placed across, আমি সবসময় প্রমোশন পেয়েছি, এই অপরচুনিটিস পেয়েছি এরকম ভাবে লোককে সবসময় দেখিয়েছি, বুঝতে পারছো? তো ওয়ার্ডস টেল, পিকচার্স সেল, রাইট? তুমি যে জিনিসটা লোককে দেখাতে পারবে, people then would appreciate. Now you're appreciating because I'm showing it to you. Your appreciation is এর যে টেম্পারেচার আছে এটা আমি বাড়াবো এভরিডে, right? And you'll see what is the expense of finance and how finance is such a interesting. My work, my only sole motto of spending these hours with you is যাতে তোমরা যেদিন শেষ হবে সেদিন যেন তোমরা একটা রিয়েল পার্সপেক্টিভ নিয়ে এখান থেকে বেরো, যে ফাইন্যান্স কি, ফাইন্যান্স ওয়ার্ল্ড কি, এতে কি হয়। If I'm able to place across that, I am happy. So I hope I am in the right direction, right? It adds Yes, value sir. to you. Yes, Your sir. perspective, right? So every day আমরা জেনারেল প্রথমে একটু ডিসকাশন করব, আর তারপর আমি তোমাকে নানান জিনিস দেখাবো, so that your appreciation towards finance, your models, reports, structures and all, everything. স্যার পরের দিন একটা অ্যানুয়াল রিপোর্টের উপর দেখাবেন, মানে কিরকম ভাবে কি করতে হয় শুধুটা? আরে ভাই এতে সব যদি বলতে হয় তো মুশকিল না। না একটুখানি। আরে মজা করছি, দাঁড়াও তোমাকে, তোমরা এতে যাও না, ধরো অ্যানুয়াল রিপোর্ট ইনফোসিস দিলে, ঠিক আছে? এবার ইনফোসিস এর এখানে গেলে, ইনফোসিস রিপোর্ট 1920 তো অলরেডি চলেই এলো, ঠিক আছে? ইনফোসিস দেখো 313 দেখতে পাচ্ছ? না স্যার, না স্যার শেয়ার করতে হবে আপনাকে স্যার। দেখো আমি কি করলাম, আমি এই গুগলে গিয়ে অ্যানুয়াল রিপোর্ট ইনফোসিস লিখলাম, ঠিক আছে? ওকে, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। লিখতেই তারপর প্রথম এটাই এলো, ইনফোসিস লিমিটেড অ্যানুয়াল রিপোর্ট 2019-20, রাইট? ক্লিক করলাম তাতে। অথবা তুমি আরেকটা কাজ করতে পারতে, সেটা সেই পথটাও দেখাচ্ছি। এবার দেখো এখানে রিপোর্টটা হচ্ছে ইজ অফ 313 পেজেস, 313 পেজের। এটাকে এবার ডাউনলোড করো, এখানে যাবে, এখান থেকে ক্লিক করবে, ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তারপর পড়তে থাকো।
So the first thing, whenever you're reading a report, the right way of reading a report is you should be going to the index first. ঠিক আছে? ইন্ডেক্সে গিয়ে প্রথমেই দেখবে যে তাতে কি কি আছে। একটু স্লোলি ডাউনলোড হচ্ছে। ইন্ডেক্সকে ফলো করবে সবসময়। ইন্ডেক্সে কন্টেন্টসে গেলে এবার এখানে তুমি দেখতে পাচ্ছ পেজ 20 থিঙ্কিং রেজিলিয়েন্স, থিঙ্কিং স্কেল, লেটার টু দ্য শেয়ার হোল্ডার, ওরা শেয়ার হোল্ডারকে কি লেটার দিচ্ছে, ইনফোসিস বোর্ড অফ ডাইরেক্টরসে কারা আছে, লিডারশিপ টিমে কারা আছে, অ্যাওয়ার্ডস অ্যান্ড রেকগনিশনস ওরা কি কি পেয়েছে, ওরা কি ট্রেন্ডস কি কি দেখছে, ইয়ার অ্যাট আ গ্লান্স, ঠিক আছে, মানে ওরা নেক্সট ইয়ারটাকে কিভাবে দেখছে। সো ওয়ান্স ইউ গো টু দিস ইন্ডিভিজুয়াল এরিয়াস, এখানে ম্যানেজমেন্ট ডিসকাশন অ্যানালিসিস ভেরি ইম্পর্টেন্ট সেকশন। আমার মনে হয় একটা তুমি যদি আমার ইউটিউব চ্যানেলেও যাও, ওইখানে অ্যানুয়াল রিপোর্ট কেমন পড়তে হয় সেই নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে। সো প্লিজ সার্চ দ্যাট অ্যান্ড গো থ্রু দ্যাট। ওকে, তো সেখানে এবার জাস্ট গো থ্রু ইট, ইটস ভেরি, এর রিপোর্টস গুলো খুব ভিজুয়ালি ইটস ভেরি বিউটিফুলি প্লেসড। ব্যালেন্স শিট সত্যি, ব্যালেন্স শিট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, গো থ্রু ইচ এন্ড এভরি লাইন। তারাও হড়বড়ি করে পড়বে না, জাস্ট এনজয়। হ্যাঁ, তো একটা রিপোর্ট পড়বে আবার বললাম, তুমি ভাববে যে আমার থেকে ভালো কেউ বোঝে না, সেই মানসিকতা নিয়ে বসবে ভাবতে, আটকাবে। গুগল বাবা তো আছেই, স্টাডি করবে, রিসার্চ করবে। যত রিসার্চ করবে রিসার্চিং এবিলিটি বাড়বে। আর যে কোনো কাজ ফাইন্যান্সে করতে গেলে তুমি দেখালাম তোমাকে, আজকেই দেখালাম এই পুরো এটা রিসার্চ দু রকমের হয়। একটা হচ্ছে কি সেকেন্ডারি রিসার্চ, যে অনলাইনে বসে গুগল করে তুমি রিসার্চ করছো। প্রাইমারি রিসার্চ তোমার মাঠে গিয়ে রিসার্চ করতে হবে। দুটোতেই তোমাকে ইউ হ্যাভ টু বি ভেরি গুড। ওকে, তো এরকম ভাবে পুরো জিনিসটা এরকম ভাবে পড়বে। দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু ডু এন্ড অ্যানালাইজ। আর আমার কিরকম ভাবে স্ট্রাকচার ভাবে পড়তে হয়, প্লিজ আমার ওই চ্যানেলে যাও। তোমরা ইউটিউব চ্যানেল সবার কাছে আছে তো অ্যাক্সেস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো সেখানে গিয়ে অ্যানুয়াল রিপোর্ট দিয়ে খোঁজো, দেখবে আমার একটা ভিডিও বানানো আছে। সো হাউ টু রিয়েলি, what is the right method of reading an annual report, I have placed across over there. ইনফ্যাক্ট আমার ফাইন্যান্সিয়াল মডেলিং যে প্রোগ্রামটা, সেটা কলগেট কোম্পানির যে পুরো আছে সেই কেস স্টাডি নিয়ে বানানো, দেখাবো তোমাদের। তো বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে তোমাদের আইএম কলেজটা কি ওই জায়গাটা, ওই তার উল্টো দিকে অনেক রেস্টুরেন্ট আছে, ওইটা কি আইএম কলেজ? রেস্টুরেন্ট তো অনেক জায়গায় থাকে। আমাদেরটা হচ্ছে কলেজ মোড়ের দিকে আছে। কলেজ মোড়ের দিকে? কলেজ মোড় তো এই দিকটা, নিউ টাউনের ভিতরে না? না ওখানেও একটা আইএম। ওটা ইউএম স্যার, ওটা ইউএম। ইউএম ওটা আলাদা দুটো আছে। হ্যাঁ, ইউনিভার্সিটি ওটা, আমাদের একটা ইনস্টিটিউট স্যার। ওকে, পিসেস লর্ডস বিল্ডিং এর পাশে। আমি চিনি না, আমি এতদিন ছিলাম না, ওই জন্য ও আচ্ছা আচ্ছা। আর আমি সারাদিন আমার কাজ করি ভাই, আমি আর বেরোই না, সব চিনি না। সো দিস ইজ হোয়াট ইট ইজ। ঠিক আছে, তো এগুলো করো, এগুলো বোঝো, ভাবো। যত এই নিয়ে চর্চা করবে তত ভিতরে ঢুকবে। এই চর্চা করবে না, ঘুরে বেড়াবে, এনজয় করবে লাইফ, তত ব্যথা আছে, পরিষ্কার কথা। ঠিক আছে, তো সময় দিতে হবে। যে কথাটা বলেছি, মজা করবে, ঘুরবে বেড়াবে, সব করবে, কিন্তু টাইম ম্যানেজমেন্ট খুব ভালো করে করতে হবে। দেখো, সব সময় চাপে থাকবে, আজকে পড়ার চাপে আছো, কালকে চাকরির চাপে থাকবে। লোক পৃথিবীতে আছেই তোমাকে চাপ দেওয়ার জন্য, এটা তুমি বুঝে রাখো। ছোটবেলায় মা বাবা চাপ দিত, এখন দিয়েছে, পরে হাজবেন্ড চাপ দেবে, ওয়াইফ চাপ দেবে, হ্যাঁ, তো লেগেই থাকবে চাপ, বাচ্চা চাপ দেবে। সুতরাং সেই নিয়ে কোনো, তোমাকে এর মধ্যে থেকে টাইম বার করতে হবে। যদি লাইফে কিছু করতে চাও, 1-2 ঘন্টা দুটো জিনিস, একটা শরীরের জন্য সময় দিতে হবে অ্যাটলিস্ট 45 মিনিটস, আর 1-1.5 ঘন্টা নিজের পড়ার, মানে অন্য কিছু পড়া, যা কাজ করছো তার বাইরে অ্যাটলিস্ট 1 hour. So 2 hours in a day you have to really take out for yourself.
ইউ গেটিং হোয়াট আই এম সেইং? সো সেটা এখন তো ভালো, তোমাদেরকে এতে যেতে হয় না, ট্রামে বাসে যেতে যে ফালতু সময় নষ্ট হয়, ইউ গাইজ হ্যাভ গুড টাইম। সো সেই সময়টাকে করো। রাত্রিবেলা অবভিয়াসলি একটু কম ঘুমাতে হবে। হ্যাঁ, ইনিশিয়াল এই বয়সে তোমরা শরীরে হয়ে যাবে। আমার যেমন মানে ওয়ান্স ইউ আর পোস্ট 30 তারপর কিন্তু ঘুম কার্ভ করা খুব মুশকিল, তখন ইট গেটস অন টু ইউর হেলথ। বাট when you are in 20s you can take that physically, রাইট? তো সেই একটু সময় বার করতে হবে। তবে ওই ওই যে 1 ঘন্টা ডেলি স্ট্রেস দেবে না বস, ওইটাই তোমাকে খিটটা খাওয়াবে। কারণ বাকি কিন্তু সবাই সেম করছে, তোমরা যা করছো। লাখো লাখো কেন, কোটি কোটি লোক এখন আছে। আর ইউ এগ্রিং টু হোয়াট আই এম সেইং? So how will you differentiate? So and this is how you differentiate. You have to, আগে কি ছিল আমাদের সময় আমি বুঝতে পারছি, কিন্তু আমার কাছে কিন্তু মানে I don't know how to go about for this, right? I don't know. আজকে আমি এই জিনিসগুলো নিয়ে আসছি তোমাদের কাছে, আর পুরো ভারতবর্ষে এইরকম ভাবে at this level I am the only guy who is doing this. Maybe in the world also, I don't know, because I don't know of any other individual এতগুলো জিনিস একার লেভেলে শেখায়। So you guys are privileged to be getting this opportunity. আমি বারবার বলছি, so make hay of this, try to give your best shot, right? এগুলো আই এম প্রিটি শিওর কেউ এইসব বলে না, মানে এইসব অ্যানুয়াল রিপোর্টে স্টাডি ওই আই এম ব্রিঙ্গিং দোজ ওরিয়েন্টেশনস টু ইউ সো দ্যাট ইউ গাইজ ক্যান রিয়েলি থিঙ্ক। আর এইগুলো যখন ডিসকাস করবে, তুমি যখন ইন্টারভিউয়ার, ইউ নো ইউ নিড টু লিড দ্য ইন্টারভিউ। A very important thing is you need to lead interviews. লোককে তোমাকে বলতে হবে যে স্যার আমি না এরকম অ্যানুয়াল রিপোর্ট পড়তে খুব ভালোবাসি, and you say and the person will take it from there. কেননা আর they would, আর তারপর যদি তুমি ওটাকে বোঝাতে পারো যে অ্যানুয়াল রিপোর্টে কি পড়ো, কেন পড়ো, কোন অ্যানুয়াল রিপোর্ট পড়েছো, তাতে তুমি কিরকম ভাবে অ্যানালাইসিস করেছো, বস কে কাজে নেবে না বলো তো তোমাকে? এটাই তো পাচ্ছে না লোকে করতে, মানে এই সামান্য জিনিস, সামান্য সামান্য জিনিস করতে পারে। আর isn't it very basic? These are very basic set of things, right? You should know. তো এরকম আমি তোমাদেরকে আরো অনেক কিছু দেখাবো, যাতে মানে চোখ কান খুলবে obviously. I hope I'm adding value, guys. Just give me a yes. Yes sir, yes sir. Yes, sir. Yes, sir. Yes, sir. তো place across words to your friends as well who are disillusioned, যারা জানে না কি করতে হবে না করতে হবে, তাদেরকেও বলো যে বস you are getting extreme value. It's your work as a friend to guide them also, right? If someone is getting frustrated, if they are not getting the right direction, and তাদেরকে বলো যে these are the set of things which has been discussed. So because it's very important, boss, না মানে এইগুলো না জানলে এই করে পিছিয়ে যাচ্ছে লোকেরা। অনেক লোক, এরকম না যে লোক দরকার নেই, প্রচুর লোক দরকার আছে। সেটা আমি বম্বেতে গিয়ে বুঝেছি। এটা খুব ভুল ধারণা করলো এখানে, মানে শহরে বসে মনে হয় যে চাকরি নেই, চাকরি নেই। দ্যাটস এ ইজি ওয়ে না, চাকরি নেই তো কাজ করতে হবে না, আর শিখবো না, আমি বসে থাকি নেটফ্লিক্স দেখি। দ্যাটস কিন্তু তুমি যদি ভাবো যে রিয়েলি প্রচুর চাকরি আছে, খালি জাস্ট আমার জানতে হবে জিনিসটা, তাহলেই প্রচুর প্রচুর চাকরি আছে, আর ভালো চাকরি আছে, আর ওয়েল পেইং চাকরি আছে। আর এইসব যদি শিখছো, তোমাদেরকে তো অলরেডি ওইটা সেবি দেখিয়েছি যে কালকে তুমি চাকরি করতে চাও, ব্যবসা করতে চাও, সব জায়গায় কাজে লাগবে, রাইট? সো আই ওয়ন্ট বদার ইউ ফার্দার। অলরেডি 9:30 বেজে গেছে। খাও দাও, এনজয় করো, অ্যান্ড পারলে রাত্রিবেলা একটা অ্যানুয়াল রিপোর্ট করে হালকা পড়তে থাকো, ঠিক আছে? ডেলি 330টা পেজ আছে, ব্রেকআউট করে নাও যে দিনে আমি কি 10টা পেজ, 5টা পেজ দিনে পড়তে পারি, এরকম জাস্ট ইউ নিড টু জাস্ট স্ক্যান থ্রু, রাইট? আর কোথাও একটু নোটস নেবে, একটু লিখবে, তাহলে রিলেট করতে সুবিধা হবে ভালো, নাহলে ঘুম পেয়ে যায়। ঠিক আছে, any further question, just let me know or we call it a day today. প্রশ্ন আছে কিছু? ভাই সময় বরবাদ করছি না তো? বোঝা গেল তো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বোঝা গেছে। বোঝা যাচ্ছে তো? চলো ঠিক আছে, তাহলে প্রশ্ন নেই হোপফুলি, তাহলে লেটস ক্লোজ ইট দেন। বাই।
Yes, Good sir. night. Good night, guys. Thank you, sir. Good Night, night. sir. Good night, Good night, sir. sir. Thank you, sir. Yes, sir. Bye. Bye.